আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, স্বাক্ষর গুড মর্নিং। গুড মর্নিং স্বাক্ষর। ওকে মালাঙ্গা গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, তাহলে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়ে ক্লাস শুরু করব। আমার গতকাল রাত্রেবেলা পুরো বাসার লাইটের মানে কি ভিতরের এসে বাস্ট হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছিল বুঝছেন। এই সকালে লোকটোক হয় না, আমি মিরপুর ছিলাম ক্লাস করাতে, পরে এসে টেসে সকালবেলা লোকটুক ঠিক করে মোটামুটি ইয়ে করলো। তাও এক রুমে একটা ঝামেলা, মানে এক রুমে লাইট জ্বলে আর 2 রুমে ঝামেলা, লাইন পুরোটাই চেঞ্জ করতে হবে বুঝছেন। ভালো একটা ঝুট ঝামেলা গেল সকাল থেকে, কাউরে পড়াইতেও পারি নাই, কোনো কিছু না, খুব ঝুট ঝামেলা গেল। স্বাক্ষরের রাত্রে পড়ানোর কথা ছিল, পড়াতে পারলাম না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিরাজ, মিরাজুল না, মিরাজুল ইসলাম আপি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, একটু ঝামেলা গেছিল, এখনো ঝামেলা শেষ নয়। ঘরের সব লাইটটা সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে কি যেন একটা কাটার টাটার পড়ে গেছে না কি হয়ে গেছে, হঠাৎ করে দেখি পোড়া গন্ধ। আমি বাসায় ছিলাম না, মিরপুরে ছিলাম, তখন এই অবস্থা। পরে লোক টোক এনে যে তখন ঠিক করে এলাম, মাত্র 2 রুমেরটা জ্বললো, আরো 2 রুম 3 রুম বাকি আছে, 3 রুমে লাইট জ্বলে না বুঝছেন। আমি যে আমার এই রুমটা ঠিক করেছি যেহেতু আপনাদের পড়াবো এই কারণে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আজকে টপিকটা কি, নাউন, বাচ্চাদের একটা টপিক নাউন, ঠিক আছে। একদম ছোট ছোট বাচ্চাদের টপিক নাউন। এই নাউনটা একটু ভালো মতো বুঝবেন। প্রথম দিকে আমি যে কথাগুলি বলি এই কথাটা একটু ভালো মতো বুঝবেন, ঠিক আছে। একদম মনের মধ্যে সেভ করে রাখবেন, কারণ প্রথম যে কথাগুলি বলবো এই নাউনের এই কথার উপরে জেরান্ট নির্ভর করে। এখন নাউনের ব্যাপারে যে কথা বলবো এটার উপর জেরান্ট নির্ভর করে, জেরান্ট। হ্যাঁ, তারপরে নির্ভর করে হচ্ছে নাউন ফ্রেজ, মানে ফ্রেজ, নাউন ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে পারছেন। আবার এই নাউনের উপর ডিপেন্ড করে আইডেন্টিফিকেশন ফার্স্ট স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট যেটা নাউন অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন। তার মানে এই কথাগুলো একটু খেয়াল করবেন, আপনারা অনেক জানেন, তারপর একটু যারা জানেন রিভিশন দেন, যারা জানেন না ভালো মতো শুনেন, ঠিক আছে। তাহলে দেখেন নাউন কি, আগে নাউনের আস্তে ছোট থেকে আস্তে আস্তে কঠিন মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাবো। আগে বেসিকটা লেখেন, নাউন কি। দেখেন নাউন কি, স্বাক্ষর টায়ার্ড নেই, এরকমই লাগে সবসময়। দেখো নাউন কি, দেখেন একদম পোলাপানের মতো ছোট থেকে আস্তে আস্তে কি বড় কিছু লিখছে। হ্যাঁ, লেখেন নাউন মানেই, নাউন মানেই কি কোনো কিছুর, কোনো কিছুর নাম, মানুষের নাম, মানুষের নাম, গোত্রের নাম। দেখেন মানুষের নাম, গোত্রের নাম, মানুষের নাম, গোত্রের নাম। মার্কারের অবস্থা দেখো। আচ্ছা দেখেন মানুষের গোত্রের নাম, দেশের নাম, দেশের নাম। দেখেন দেশের নাম ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম, ধরা বা, ধরা বা ছোঁয়া যায় না এরূপ, এরকম, এরকম অদৃশ্য, অদৃশ্য
বস্তুর নাম লেখেন। অদৃশ্য বস্তুর নাম, বস্তু না লিখলে ডিরেক্ট বস্তু লিখলে খারাপ দেখা যায়, লেখেন অদৃশ্য বিষয়ের নাম, বিষয়ের নাম, অদৃশ্য বিষয়ের নাম। তারপর লেখেন কোনো কাজের নাম, কোনো কাজের নাম, কোনো কাজের নাম। তারপর লেখেন পঠিত বিষয়ের নাম, পঠিত, পঠিত, হ্যাঁ পঠিত, পঠিত বিষয়ের নাম ইত্যাদি লেখা। আপনারা বিভিন্ন জায়গায় ভাইবা টাইবা দেন না ভাই? দেখবেন এখানে বেসিক একটা কোশ্চেন আসে, নাউন কাকে বলে, তখন আপনারা কি বলে জানেন? কোনো কিছু নাম কি নাউন বলে। এগুলো ছোটবেলার উদাহরণ ভাই, এতটুকু বললে টিচাররা বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, এগুলো আর বললেন না, তখন একটু কষ্ট করে এই কথাগুলো বললেন। যেটা দেখা, নাউন কাকে বলে, যেটা দেখা যায় না, কিসে, যেটা দেখা যায় না বা ধরা যায় না বা ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়। তারপর হচ্ছে দেশের নাম, মানুষের নাম, বস্তুর নাম, পঠিত বিষয়ের নাম, তারপরে কোনো সংস্থার নাম। ঠিক আছে, এরকম করে এগুলির যখন নাম টাম বুঝাবে তখন তাকে বলা হয় নাউন। বুঝছেন? কারণ আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে আপনি যে বললেন কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, তখন তারা একটা উদাহরণ দিবে। হ্যাঁ, দিস ইজ ইয়োর গো, ওই যে লাস্ট ক্লাসে যে আপনাদের পড়াইছিলাম। তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে তোমার পালা, তাহলে এখানে গোটা কি? অবশ্যই দিস ইজ ইয়োর গো, ইয়োরের পর গো আছে, তারপরে এটা কি নাউন। তখন বলবে না গো তো এখানে নাম বুঝে না, তাহলে আপনি কেন বললেন যে কোনো কিছুর নামকে নাউন বলে? বুঝতে পারছেন? তো ওই কোনো কিছুর নামকে নাউন না বলে এটা কি বলবে না, এই যে দেখেন দলা জানা ছয় জানা অদৃশ্য বিষয়ের নাম, কাজের নাম, পঠিত বিষয়ের নাম, এগুলো সবই হচ্ছে নাউন। এতটুকু কি সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার জানি আমি। হ্যাঁ, লেখেন, লেখেন the word adjective। একটু বলবেন তো, the word adjective এটা কোন পার্টস অফ স্পিচ? the word adjective এটা কোন পার্টস অফ? আসসালামু আলাইকুম। আসসালাম। একটু সবাই বলেন the word adjective এটা কোন পার্টস অফ স্পিচ? মালাঙ্গা, লামিয়া, সাব্বাস। মুশকুলি আজকে আছে। হ্যাঁ, মিরাজুল ইসলাম, সাব্বাস। তার মানে কি, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে যে কোনো জিনিস, এটা কি একটা পার্টস অফ স্পিচের নাম। তার মানে এটা হয়ে যাচ্ছে কি, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ আ, ঠিক আছে, ইজ আ কি নাউন, রাইট, ইজ আ নাউন। সুন্দর, সবাই পারছেন। এখন যদি প্রশ্ন এমন থাকে, প্রশ্ন যদি এরকম থাকে, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাডজেক্টিভটা কি এটা বলেন। আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাডজেক্টিভটা কি? একদম ঝটপট উত্তর দিবেন। জান্নাতুল নাইম আশা, শাব্বাস, নাউন। শারমিন সুলতানা, ডলিও, ডলিও চলে আসছেন, নাউন। শাব্বাস, শাব্বাস, শাব্বাস। বাহ, এই জান্নাতুল আশা কই, ডলি অ্যান্সার কই? আচ্ছা দেখেন, এখানে ঝামেলাটা লাগবে। দেখেন এখন অ্যান্সার এক একজনের এক এক রকম হচ্ছে। হ্যাঁ, ডলি অ্যাডজেক্টিভ একটু খেয়াল করেন। হ্যাঁ, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে একটা নাউন, এখন আমি এটা লিখে দিব, বুঝছেন? একটা নাউন 5 ভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে ভাই? একটা নাউন 5 ভাবে কাজ করে। একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, আগে শুনেন পরে বুঝাই দিচ্ছে। হ্যাঁ,
একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, একটা নাউন অবজেক্ট হিসেবে কাজ করে, একটা নাউন প্রেপোজিশন হিসেবে কাজ করে, একটা নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, একটা নাউন অ্যাপোজিশন হিসেবে কাজ করে। কি বলছি বলেন তো? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অ্যাপোজিশন হিসেবে, প্রেপোজিশন হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, এগুলো হচ্ছে একটা নাউন এইভাবে করে কাজ করে। আমি লিখে দিব, আপনার লেখা দরকার নেই, শুনেন। ঠিক আছে? তার মানে কি সাবজেক্ট, যেটাকে সাবজেক্ট আমরা বলছি, সেই সাবজেক্টের আরেকটা নাম আমরা নাউন বলবো। যেটাকে আমরা অবজেক্ট বলছি, সেটাকে আমরা আগে, যেটাকে আমরা অবজেক্ট বলছি, তাহলে সেটাও আমরা কি করব, ওই অবজেক্টের আরেক নাম নাউন। আর প্রেপোজিশনের পর সবসময় নাউন বসে, লাস্ট ক্লাসও লিখে দিয়েছিলাম। আর অ্যাপোজিশন মানেই নাউন, কমপ্লিমেন্ট মানেই নাউন। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, আমি অ্যাডজেক্টিভ ক্লজটা জানি। ঠিক আছে? তাহলে আমি জানি, আমি কি জানি, আমি কি জানি, অবজেক্ট কিভাবে পাওয়া যায়? একটা ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যায়, তখন আমরা কি অবজেক্ট পাই না রে ভাই? একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট পাই না? তাহলে এখানে বলে দিয়েছে কি, আই নো অ্যাডজেক্টিভ ক্লজ, আমি কি জানি, আমি অ্যাডজেক্টিভ ক্লজ জানি। তার মানে পুরোটাই আমার কি, অবজেক্ট, পুরোটাই আমার কি ভাই, অবজেক্ট। এই পুরোটাই হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে? এই অবজেক্টেরই, এটাকে আমরা অবজেক্ট বলবো, অথবা কি অবজেক্টেরই আরেক নাম কি, নাউন। এখন আমার এখানে শব্দ আছে কয়টা? দুইটা। তাহলে সবার শেষেরটা কি হবে, নাউন। তাহলে সবার শেষেরটা প্রথমটা যদি নাউন হয়, নাউনের আগেরটা তখন কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ ক্লজ। এইটাকে কি বলা হয়, কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ বলা হয়। এখন ক্লিয়ার কোন কারণে বলা হয়, বুঝতে পারছেন? একদম ক্লিয়ার, কারণটা বুঝতে পারছেন? যদি এটা বুঝেন তাহলে এটা লেখা, ওয়াটার ইজ ক্লিয়ার, লেখেন ওয়াটার ইজ ক্লিয়ার। এখানে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, আর এখানে আবার লিখলাম ওয়াটার দ্য প্ল্যান্ট, ওয়াটার দ্য প্ল্যান্ট। এখানে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ। আবার এখানে লেখেন আই নিড আ ওয়াটার ব্যাগ। এখানে ওয়াটারটা কোনটা বলো ঝটপট। দেখছেন পার্টস অফ স্পিচ, এই আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ, চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগে। একটু বললেন ঝটপট, হ্যাঁ। ওয়াটার ইজ ক্লিয়ার, ওয়াটার দ্য প্ল্যান্ট, আই নিড আ ওয়াটার ব্যাগ। 1 2 3, 1 2 3 এভাবে বলে বলে অ্যান্সার লেখান। স্বাক্ষর, অ্যান্সার দিতে হবে। আচ্ছা, মুশকুরি ফার্স্ট অ্যান্সার, নাউন নাউন অ্যাডজেক্টিভ সাব্বাস, নাউন ভার্ব নাউন সাব্বাস, মালাঙ্গা নাউন নাউন অ্যাডজেক্টিভ সাব্বাস। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মুশকুরির বান্ধবী কই? এদিকে ঘুমায় নাকি? হ্যাঁ, এ কি ঘুমায়? স্বাক্ষর, নাউন নাউন অ্যাডজেক্টিভ সাব্বাস। তারপর হচ্ছে জানো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ সাব্বাস। আচ্ছা, এখন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, সময় আর বেশি নিচ্ছে না। ওয়াটার ইজ ক্লিয়ার, এই মুশকুরি খেয়াল করেন, ওয়াটার ইজ ক্লিয়ার, পানিটা কি মালাংবা, খেয়াল করেন পানিটা কি পরিষ্কার। তো ওয়াটারের পর কি আছে ভাই, ইজ আছে। তা আমরা জানি একটা সেন্টেন্স শুরু করতে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, অথবা কি লাগে, ভার্ব প্লাস অবজেক্ট, অথবা কি শুধু ভার্ব। ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, অথবা ভার্ব প্লাস অবজেক্ট লাগে, অথবা ভার্ব। তাহলে সাবজেক্ট কখন বুঝবো, যখন সাবজেক্টের উপর কি থাকবে, ভার্ব থাকবে। তারপরে শুধু ভার্ব দিয়ে তো কোশ্চেন করা হয়, তখন আমরা সেন্টেন্স মেক করা হয়, তখন আমরা এটাকে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য ডোর, এইভাবে বলি না, কাম হিয়ার, তাহলে এগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন ওয়াটার ইজ ক্লিয়ার,
তাহলে এই যে ভার্ব আছে ইজ অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ, বা এটাই এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। তো ওয়াটার ইজ ক্লিয়ার, তাহলে এই ওয়াটারটা কি আমার হয়ে গেল সাবজেক্ট। তাহলে যেটাই সাবজেক্ট, এই সাবজেক্টের আরেক নাম কি নাউন। এই সাবজেক্টের আরেক নাম কি নাউন। তাহলে ওয়াটারটা হচ্ছে নাউন। পরেরটা দেখেন, এটা সবারই হয়েছে। পরেরটা আপনাদের এক একজনের এক এক রকম হয়েছে। ডলি খেয়াল করেন, ওয়াটার দ্য প্ল্যান্ট, তার মানে কি প্ল্যান্টকে পানি দাও। তাই ওয়াটারের পর তো কোনো ভার্ব নাই, এখানে কি কোনো ভার্ব থাকতে হবে না যদি ওয়াটারটা নাউন হয়? এটা তো কোনো ভার্ব নাই, তার মানে শুরু করছে কি পানি দেওয়া। এই ওয়াটার মানে কি প্ল্যান্টকে তুমি পানি দাও, তাহলে পানি দেওয়া অর্থ বোঝাচ্ছে। এই ওয়াটারটা এখন কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। মুশকুরি দুইটাই নাউন নাম দিয়ে থুয়ে দিচ্ছেন, ঠিক আছে? এই অপি লিখছেন এগুলোর অ্যান্সার? এই সবাই বুঝছে? লামিয়া ভুলগুলি করছে, হ্যাঁ। স্বাক্ষর নাউন নাউন অ্যাডজেক্টিভ, স্বাক্ষর নাউন হবে না। ওয়াটার দ্য প্ল্যান, এখানে কোনো ভার্ব নাই, হ্যাঁ। নাউন হইতে হইলে প্রথম ওয়ার্ডের পরপরে না ভার্ব থাকতে হয়, এরকম কিন্তু কিছু নাই। এই এখন বুঝতে পারছে? ওয়াটার দ্য প্ল্যান, আই নিড আ ওয়াটার ব্যাগ, তার মানে এটা কিন্তু সবার মনে মোটামুটি বোঝা হয়ে গেছে। এটা হচ্ছে ডিটারমিনার, ব্যাগ, তাহলে ডিটারমিনার এটা হচ্ছে পাংচুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারমিনার, পাংচুয়েশন মাঝখানে প্রথম শব্দটা নাউন হয়, তাহলে পরের ওয়াটারটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা মনে হয় সবাই ধরতে পারছেন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে কি হলো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাথায় কি সবাই ঢুকছে? মুশকুরি বুঝছে? যারা যারা এখানে ভুল করছেন বুঝছে? একমাত্র না জান্নাতুল নাইম আশা ঠিক লিখছে, ঠিক আছে? ওই অপি তো ইয়া করো নাই তুমি কি? হ্যাঁ, নাউন ভার্ব, হ্যাঁ। ইয়া অপি আর হচ্ছে জান্নাতুল নাইম আশাই দুইজন ঠিক লিখছে, হ্যাঁ। জি স্যার, জি ভাই, ওকে। আশা করি সবাই বুঝতে পারছে। স্বাক্ষর একদম ক্লিয়ার ভাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এগুলো বেসিক ইনফরমেশন। এখন হচ্ছে নাউনের দেখেন, আমি এখনো নাউনের প্রকার ভেদে যাই নাই, ঠিক আছে? এখন লেখেন নাউন যেভাবে কাজ করে, এটা হইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা, হ্যাঁ। নাউন যেভাবে কাজ করে, কাজ করে এটা খেয়াল, এটা যদি খেয়াল করবেন, টপিক সিরিয়াল যেমন পড়ানো ইম্পর্টেন্ট, এরকম ওই টপিকটা যখন পড়ানো হবে, কোন কথার পর কোন কথা, কোন লাইনের পর কোন লাইন আসলে আমার স্টুডেন্টরা বুঝবে, এটা বোঝাটা কিন্তু একজন টিচারের কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনারা এখানে অনেকে আছে স্টুডেন্ট পড়ান, যাদের কি পড়ান, আমার এই পড়ার এই জিনিসটা হুবহু ফলো করা দরকার নেই, বাট দুই একটা জিনিস ফলো করে যেটা আমার নিজের, আমার পড়ানো আমারই ভালো লাগে, যেটা আমি সোজা অন্য কথা পাই নেই, যেটা কি সিরিয়ালটা। আমি যে লাইনটা আসবো, এই লাইনের পর কি এই লাইন, এই লাইন যে বুঝাবো, তো এই লাইন বোঝানোর আগে আমার প্রথম লাইনটা কি বললে দ্বিতীয় লাইনটা আমার কথাটা কম বলতে হবে এবং স্টুডেন্ট ব্রেনের মধ্যে ঢুকবে। এই যে যে সিকোয়েন্সটা, আমি কিন্তু সবসময় সিকোয়েন্সটা মেনটেন করি। আপনারা খেয়াল করেন, প্রথম দুইটা ক্লাস করছেন তো হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন। মানে একটা এখান থেকে অনেক টিচার আছে না, এটা পড়া এখান থেকে লেখে, এখান থেকে লেখে, এখানে লেখে, এখানে লেখে, উল্টা পাল্টা, হ্যাঁ, ওরকম কিন্তু সময় নেই, বুঝতে পারছেন? ওগুলো হচ্ছে যা বিজনেসের জন্য, হ্যাঁ। আমার এখানে কিন্তু আমি কোনো বিজনেসের জন্য আমি এখানে ইয়ে করি না। বিজনেসের জন্য করলে আমি অফার দিতাম কি সেই সময় 500 টাকার অফার দিতাম। 500 টাকার যদি অফার দিতাম যে লিটারেচার এবং এটার নাম কি গ্রামার, 500 টাকা অফার, এখানে ভর্তি তো না হলে 550 থেকে 1000 পোলাপাইন, আমি তো জানি 550 থেকে 1000 পোলাপাইন ভর্তি হইতো, আমার ভালো একটা অ্যামাউন্ট চলে আসতো। 1550 টাকা করার কারণ কি বলেন তো? 1550 টাকা করার কারণ এখানে যারা ঢুকবে স্ট্যান্ডার্ড স্টুডেন্টগুলি ঢুকবে। আমি স্ট্যান্ডার্ড পরিবার বলি নাই, স্ট্যান্ডার্ড স্টুডেন্ট বলছে, যে স্টুডেন্ট আসলে এগুলি পড়তে চায়, আসলে এটি পড়তে চায়, বুঝতে পারছেন? এবং এরাই কিছু করে, যে যে টাকার মান যেখানে কম ওইখানে সম্মানও থাকে না, বুঝতে পারছেন? ওইখানে সম্মানও থাকে না, ওইখানে কিছু, আমি যখন দেখবো পড়াচ্ছি 500 টাকার পড়ানো, তখন পড়ানো হয়ে যাবে 500 টাকারই, আপনাদেরও ভাল লাগবে না, বুঝতে পারছেন? আর আপনার কোন গায়ে 500 টাকা দিছি দিছি দিছি, এরা গায়ে লাগবে না,
কারণ স্টুডেন্টের সাথে ডিল করতে করতে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, ভালো অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারছেন? তাই কিছু খারাপের দিক থেকে একটা খারাপ বললাম, অনেক খারাপটাই বেশি হয়েছে, ভালো কমই হয়েছে, বুঝছেন? এই জন্য আপনাদের আমি এতটুকু বলছি ভাই, যেভাবে ক্লাসগুলোর সিকোয়েন্সটা নিচ্ছে, সিকোয়েন্স অনুযায়ী কথার সাথে সাথে সেদিন ডলিরে দেখলাম ওই কি জানি করলো, পুরা গল্পটা তুলে ধরলো, যেগুলো মুখে মুখে বলছে। কতটুকু সিনসিয়ার হইলো, আমি কিন্তু বলি না গল্পটা লিখে রাখেন, এটা পরীক্ষা আসবে। গল্প শেয়ার করার মতো, ইংরেজি সাহিত্যের প্রথম নিদর্শন বিউল, কাহিনীটা কিরকম জানানোর জন্য বলছে। উনি সুন্দর মতো প্রত্যেকটা লাইন বাই লাইন, তাহলে দেখেন 10 সেকেন্ড একবার ব্যাকে দিচ্ছে যখন রেকর্ডিং শুনে শুনে লিখছে, আবার 10 সেকেন্ড একবার সামনে দিচ্ছে, আবার লাইন মিসিং হয়ে গেছে, আবার ইয়ে করছে, কত ধৈর্য সহকারে পড়তেছে। তাহলে এইটা যদি সে ধৈর্য সহকারে পড়তে পারে, আমি বলতেই পারে এবং সুন্দর মতো বলাই যায়। আপনারা এখানে কিন্তু ম্যাক্সিমাম এই যে সুভাষিস আছে, তারপরে এটা কি যে স্বাক্ষরের তো মারাত্মক ধৈর্য, এই স্বাক্ষর এই আপনাদের সাথে এখন ক্লাস করতেছে, তারপরে হচ্ছে অপিরে মাত্র দেখতেছে, ওর ধৈর্যটা এখনো জানি না, কয়েকদিন পরে কমেন্টস করবে, এখনো কমেন্টস করা উচিত হবে না। মুশকিলটা মাত্র দেখলাম, বা ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে একদম নতুন ব্যাচের মধ্যে, এই জান্নাতুন নাইম আশা আর হচ্ছে এটার নাম কি, লামিয়া আর হচ্ছে ডলি, এই অল্প সময় এরা পরিচয় দিয়ে দিছে। হ্যাঁ, বাকিগুলি পরে কমেন্টস করবো, সবার নামই উল্লেখ করব, কখন কোন দিক থেকে কার কিরকম লাগে। আপনারা খালি ভাববেন কি যে আমি পড়া দিচ্ছি, লিখে দিচ্ছি, জিনিস এরকম না। ওই লেখার মধ্যে আমরা সাহিত্য মনে টিচার তো অনেক কিছুই আইডেন্টিফাই করতে পারি, বুঝছেন? এই আর কি, অনেক কথা বলে বললাম। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। শুরু করি তাহলে। দেখেন, নাউন যেভাবে কাজ করে, হ্যাঁ, একটা নাউন যেভাবে কাজ করে, এই লাইনটা বলার জন্য এতগুলি লাইন কেন বললাম, যখন আপনার স্টুডেন্ট পড়ানো, দেখেন নাউনের পরে কিন্তু প্রকারভেদে আসে নাই। আমরা কি বলি, কোনো কিছু নামকে নাউন বলে বাচ্চাদের পড়াই, তারপর লিখে রহিম, করিম, হ্যাঁ, সলিম টলিম, এগুলি লেখার পর নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এইভাবে করে পড়াই না, এডি আর পড়ায় না ভাই, বুঝছেন? ওগুলি পড়ানোর আগে এগুলি দেখাই দিয়ে আমাদের টিচাররা কিন্তু পড়ায় নাই। গো হচ্ছে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, কখন নাউন কখন ভার্ব, এভাবে পড়ায় নাই। আমরা কিন্তু এখন পড়তেছি। তো অতএব টিচারদের এটা পড়ানো ওই সময় উচিত ছিল, তাহলে বিসিএস এত কষ্ট করতে হইতো না গ্রামারের জন্য, বুঝতে পারছেন? দেখেন নাউন যেভাবে কাজ করে, 1 নম্বর লেখেন সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। ফাটাফাটি ইম্পর্টেন্ট এটার এই টপিকের উপর এখন যেটা লিখতেছে না, নাউন যেভাবে কাজ করে ভাই, এই টপিকের উপরে কিন্তু জেরান্ড পার্টিসিপল, নেক্সট ক্লাসে জেরান্ড পার্টিসিপল পড়াবো, ঠিক আছে? এটার পরে লিটারেচার পড়াবো না, এটার পরপরই জেরান্ড পার্টিসিপল পড়াবো, আগামীকালই পড়াবো, ঠিক আছে? আগামীকাল বিসিএস এর ক্লাস নেই, তবে আপনাদের পড়াতে পারবো, জেরান্ড পার্টিসিপল পড়াবো, ঠিক আছে? তারপরে পড়াবো ফ্রেজ অ্যান্ড ক্লজ, মানে এক সিরিয়ালে এই টপিক রিলেটেড, কথা রিলেটেড যেগুলো, এগুলো একসাথে পড়াই দিব, বুঝতে পারছেন? তারপরে অন্য কিছু পড়াবো। দেখেন সাবজেক্ট হিসেবে কাজ করে, এগুলো বেসিক ইনফরমেশন খেয়াল করেন। তারপর এখানে দেখেন নাউন যেভাবে কাজ করে, নাউন কি হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে কথাটা বুঝুন, একটু আগে একটা কথা বুঝছে, খেয়াল করেন কি করছেন কিনা জানি না। দেখেন এখানে একটা কথা লিখলাম, দেখেন সুইমিং is a good form of exercise. সুইমিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এখানে সুইমিং এর নিচে আন্ডারলাইন করলাম। তাহলে কি বলছে, নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। ভাইজান খেয়াল করে, নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা সাবজেক্ট চিনি না ছোটবেলা থেকে, স্যারেরা যা পড়েছে ওটাই সাবজেক্ট, এটা চেঞ্জ হয় না। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবো সেটাই হচ্ছে সাবজেক্ট, এটা অবশ্যই ভার্বের আগে থাকবে, সেটা অক্সিলিয়ারি ভার্ব হোক আর মেইন ভার্ব হোক, এটার আগে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে ইজটা একটা ভার্ব, তা ভার্বের আগে যাই থাকে এটাকে কি বলবো তাহলে আমরা, চোখ বন্ধ করে সাবজেক্ট, ক্লিয়ার? যেটাই সাবজেক্ট এটারই আরেক নাম হচ্ছে কি, নাউন, এটারই আরেক নাম কি, নাউন। কথা কি ক্লিয়ার? যেটাই সাবজেক্ট ওটা আগে সাবজেক্ট আইডেন্টিফাই করবেন, যেটা আপনারা ছোটবেলা থেকে চিনেন। আমরা যেমন এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছি, আমরা সাবজেক্ট বলি না, আমরা বলি নাউনের পর ভার্ব বসবে, আমরা এইভাবে বলি, বুঝতে পারছেন? যাই হোক, এখানে যেটা আছে ভার্ব, ভার্বের আগে কি থাকবে ভাই, সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট অবশ্যই, তাহলে সাবজেক্ট যদি হয়, সাবজেক্টের আরেক নাম কি, নাউন। এখন শুনেন, এই নাউনের পর যদি আইএনজি ফর্ম থাকে, নাউনের পর কি থাকে, আইএনজি ফর্ম থাকে, ওই নাউনের শেষে যদি আইএনজি থাকে তখন সেটা হয়ে যাবে
আজীবন জেরান্ড, আজীবন কি হয়ে যাবে জেরান্ড। আমি কি বুঝাইতে পারছি? তখন এটা কি হয়ে যাবে জেরান্ড। তার মানে কি নাউনের সাথে কার সাবজেক্টের সাথে কার সম্পর্ক, নাউন, নাউনের সাথে কার সম্পর্ক জেরান্ড। ওই জেরান্ড নাউন হিসেবে কাজ করে, আপনারা কিন্তু এগুলি পড়ছেন। তো ওদিকে কিন্তু আর ওইসব কথাগুলো মাথায় রাখা দরকার নেই, খালি স্যারের এই কথাটা মনে রাখবা, সাবজেক্ট আগে ভার্বের আগে যেটাই বসে এটা হচ্ছে সাবজেক্ট, যেটাই সাবজেক্ট সেটাই কি নাউন। ওই নাউনের সাথে যদি আইএনজি থাকে তাহলে জেরান্ড, আইএনজি না থাকলে কিন্তু আর জেরান্ড হবে না। আপনারা বলে জিরান্ট, এটা জিরান্ট উচ্চারণ জে রান্ট, জয়কারে জে রয়কারে নয় ড, জেরান্ট। ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, এখন এরকম আরেকটা উদাহরণ দিচ্ছে, দেখেন। এই অপি কথাগুলি বুঝছে? আপনার বন্ধু কই, শুভ কই? সুইমিং ইন দ্য রিভার is a good form of exercise. দেখেন, সুইমিং ইন দ্য রিভার ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, কথাটা বুঝে। তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? একটু সবাই ঝটপট লিখে দিবেন, এখানে সাবজেক্টটা কোনটা, এখানে সাবজেক্টটা কোনটা? টিউশনে ওকে, টিউশন শেষে ক্লাস করে জানায়। এখন এটাই বলেন, সুইমিং ইন দ্য রিভার ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এখানে সাবজেক্ট কোনটা? ঝটপট লেখা। আশা দ্য রিভার, মালাংবা সুইমিং ইন দ্য রিভার, লামিয়া দ্য রিভার। সাব্বাস সাব্বাস, মাশাল্লাহ মাশাল্লাহ। ডলি, তারপরে আর কে আছে? লামিয়া দা রিভার, মালাংবা। এই ওপি, এটা পুরো ইয়াকে মুস্কুরি। সাব্বাস, মুস্কুরি। এটার অ্যান্সার কি? আচ্ছা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অ্যান্সার করছেন। আমি এতে খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত। আপনাদের অ্যান্সার দেখে আমি আনন্দে কেন্দ্রে ফেলে দিচ্ছি। ঠিক আছে, খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। অপি কি লিখছো? অ্যান্সার কি এটা? রিভার। সাব্বাস, অপি কই? তারপর হচ্ছে মুস্কুরি, রিভার। সাব্বাস, একটু খেয়াল করেন। তাহলে এখানে একটা শব্দ আছে কি? ইজ। এটা শব্দ কি? ইজ। আর আমার কোশ্চেনটা কি ছিল ভাই? সাবজেক্ট কোনটা? ভাইজানেরা, ভার্বের আগে যা থাকে সবটাই সম্পূর্ণটাই কি আমার সাবজেক্ট, একমাত্র মালাংবারটা হয়েছে সুইমিং ইন দ্য রিভার। আমি কি বুঝাইতে পারছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে তো আমরা সেন্টেন্স মেক করি সাধারণত। তাহলে কি ভার্বের আগে যা থাকবে সবই কি আমার সাবজেক্ট। আমি কি বুঝাইতে সক্ষম? আমি কি বুঝাইতে সক্ষম? সবই হচ্ছে সাবজেক্ট। শুধু রিভার সাবজেক্ট হইলে তাহলে দা, ইন, সুইমিং এগুলি কি বলে? এগুলিকে কি বলে? এডিশনাল সাবজেক্ট। এগুলি কোনো এডিশনাল না, পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট। একদম ক্লিয়ার, সবাই বুঝছি ভাই? মানে মেইন মেসেজটা কি? ভার্বের আগে যা থাকবে কোনো কথা হবে না, সবই কি সাবজেক্ট। এখন দেখেন, যেহেতু এটা সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের আরেক নাম কি? নাউন। তাহলে পুরোটাকে আমরা কি বলছি? নাউন। কথা কি ক্লিয়ার? এখন দেখেন, আগেরটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের আরেক নাম নাউন লিখছে, রাইট? বাট এখানে দেখেন, সুইমিং আছে, ইন আছে, দা আছে, রিভার আছে। তার মানে কি অনেকগুলি শব্দ আছে না? অনেকগুলি শব্দ মিলে এখানে সাবজেক্ট তৈরি হয়েছে। একটা শব্দ না কিন্তু, অনেকগুলি শব্দ মিলে, যেটাকে আমরা বলি একটা টপিকে ফ্রেজ। কি বলি? ফ্রেজ। ফ্রেজ মানে কি? শব্দ গুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দ গুচ্ছ। এটা যেমন সাবজেক্ট, সাবজেক্টের আরেক নাম কি? নাউন। এখানে সিঙ্গেল শব্দ না, একসাথে অনেকগুলি শব্দ, তাই এটা হয়ে যাচ্ছে কি? নাউন ফ্রেজ। একদম ক্লিয়ার?
সবাই কি বুঝছি? এখনো কিন্তু আমরা নাউনের মধ্যেই আছে সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে। তাহলে দেখেন, আর আপনাদের আইডিয়া দিচ্ছে নাউনের সাথে নাউন ফ্রেজ এবং জেরান্ড এগুলো কিন্তু সম্পর্কিত, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ফ্রেজ। এই নাউনের আরেক নাম কি? জেরান্ড। জেরান্ড কখন হবে? যখন আইএনজি ফরম্যাট থাকবে। তাহলে আইএনজি ফরম্যাট আছে, আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে জেরান্ড। এখন দেখেন, সুইমিং ইন দ্য রিভার একসাথে যেহেতু অনেকগুলি শব্দ, তার মানে শব্দ গুচ্ছ, তখন এটাকে অপশনে নাউন ফ্রেজ থাকবে না, তখন মাঝে মধ্যে কি থাকে নিচের কোনটি জেরান্ডিয়াল ফ্রেজ, তখন এটা কি হয়ে যাবে? জেরান্ডিয়াল ফ্রেজ। আগেরটা সিঙ্গেল শব্দ শুধু জেরান্ড, এখন হচ্ছে অনেকগুলি শব্দ, তাই জেরান্ডিয়াল ফ্রেজ। একদম মন থেকে বলেন কথাটা আমি যেটা বুঝাইতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কি বুঝাইতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা এটা কনফার্ম করেন। এটা পড়াই দিচ্ছে যাতে মুচকুরি, আমি কি বলতেছি? আমি মুশকুরি বলতেছি। আচ্ছা, আমি মুশকুরি বলবো, ঠিক আছে? এই সবাইকে বুঝছি? সবাইকে বুঝতে পারছে কথা? ইয়েস স্যার। ওকে, তার মানে একদম কমন কথা, কমন কথা, যেটাই সাবজেক্ট, আই রিপিট, যেটাই সাবজেক্ট সেটাই নাউন, সেটাই আবার কি ওই নাউনের সাথে যদি আইএনজি থাকে জেরান্ড, আইএনজি না থাকলে জেরান্ড হবে না। এখন দেখেন, যেটাই সাবজেক্ট ওটাই নাউন, কিন্তু একসাথে অনেকগুলি শব্দ বিদায় নাউনের সাথে ফ্রেশ শব্দটা ইউজ হয়ে, মানে এখানে আমরা অ্যাড করে ফেললাম, আর এটার সাথে আইএনজি আছে দেখে এটা কি হয়ে গেল? জেরান্ডিয়াল ফ্রেজ। ঠিক আছে, এতটুকু বুঝছি ভাই। এখন আসো পরেরটা। জি স্যার, জি স্যার, ইয়েস স্যার। ওকে, এইটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটা অ্যাভয়েড করে পড়াই সবাই, আর নিজেরাও পড়ি, তখন সমস্যা হয়ে যায়। এখন এখানে লেখেন নাম্বার 2, অবজেক্ট হিসেবে কাজ করে। লেখেন অবজেক্ট হিসেবে কাজ করে, লেখেন অবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে কি অবজেক্ট মানে কি ভার্বের আগে থাকবে না পরে থাকবে? অবশ্যই অবজেক্ট থাকবে ভার্বের পরে। তাহলে সেক্ষেত্রে আমি আপনি কি করব, এখানে আমি লিখছি আই লাভ সুইমিং, আই লাভ সুইমিং, আমি সুইমিং করতে ভালোবাসি। তাহলে দেখেন, আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, সুইমিংটা কি অবজেক্ট কি না, এটা এখানে ইম্পর্টেন্ট। আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি? আমি কি ভালোবাসি? সুইমিং করতে ভালোবাসি, সুইমিংটা আমি ভালোবাসি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে এখানে। তাহলে কি বলছে, একটা অবজেক্ট মানে কি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পান তাহলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা আমার সাবজেক্ট বা নাউন, এই লাভটা হচ্ছে আমার কি ভার্ব। এখন এটা আমার কি হয়ে যাচ্ছে সুইমিংটা। হ্যাঁ, তাহলে এখন এটা আমাকে কি হচ্ছে, যেটা সাবজেক্ট, আই কিন্তু প্রোনাউন। হ্যাঁ, সাবজেক্টের এটাকে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা তো প্রোনাউন, এখানে আইটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, লাভটা হচ্ছে কি আমার ভার্ব, এখন সুইমিংটা কি আমার, আমি কি পছন্দ করি, ভালোবাসি সুইমিং করতে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অবজেক্ট। যেটাই অবজেক্ট, ওই অবজেক্টের যেটাই সাবজেক্ট ওটার আরেক নাম হচ্ছে কি ছিল বলছিলাম, নাউন। আর যেটাই অবজেক্ট ওটারই আরেক নাম হচ্ছে কি আবার নাউন, যেহেতু অবজেক্ট হিসেবে নাউন কাজ করে। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। সাবজেক্ট হিসেবে যেহেতু নাউন কাজ করে, যেটাই সাবজেক্ট ওটাই নাউন, অবজেক্ট হিসেবে যেহেতু কাজ করে, যেটাই অবজেক্ট ওটাই নাউন। তাহলে এখানে দেখেন অবজেক্ট নাউন, এখন এই নাউনের শেষে কি আইএনজি আছে, তখন এটাকে আমরা কি বলতে পারি একটু লেখেন তো, তখন এটাকে আমরা কি বলতে পারি লেখেন তো। মুচ করে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার ধৈর্য, লাইব্রেরি স্টুডেন্ট এমনি ধৈর্যশীল হয়। দেখুন তো এখন এটা কি হবে, আমি জেরান, সাব্বাস, একদম সবাইকে এটা লিখতেছে, এটা কি সবাই লিখছে একটু বলেন। জেরান, সাব্বাস, তার মানে ব্রেনে ঢুকছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অবজেক্ট নাউন, তাহলে এটা কি হয়ে যাবে জেরান্ড। আপনারা একটু বলেন তো এটা কি
নাউন ফ্রেজ হবে নাকি জেরান্ডিয়াল ফ্রেজ হবে, এটা দেখেন তো। নাউন ফ্রেজ বা জেরান্ডিয়াল ফ্রেজ হবে এই সুইমিংটা, একটু বলেন তো। স্বাক্ষর জেরান, ঠিক আছে। তাহলে এটা কি ফ্রেজ শব্দটা এখানে আসবে, নাউন ফ্রেজ বা জেরান্ডিয়াল ফ্রেজ এরকম কোনো শব্দ আসবে? দেখুন তো আসে কিনা। ফ্রেজ আসবে না, সাব্বাস লাভিয়া। হ্যাঁ, কেন ফ্রেজ আসবে না? ফ্রেজ আসতে হলে মিনিমাম দুইটা শব্দ লাগবে পাশাপাশি। হ্যাঁ, আর ফ্রেজ যদি আসতে মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম যা মন চায় তাই থাকুক। আর এখানে সিঙ্গেল শব্দ, তাহলে এখানে ফ্রেজ আসবে না। সবাই লিখতেছে না। নাউন, আচ্ছা কি জানি লিখে আবার ডিলিট করে দিয়েছেন, যাই হোক। এখানে কি হচ্ছে তাহলে জেরান্ট। হ্যাঁ, বুঝতে পারছি। এখন যদি সেম কোশ্চেনটা এরকম হয়, তার মানে পরীক্ষায় আপনাদের থাকবে কি, আই লাভ ওয়াকিং, আমি আই লাভ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠতে আমি খুব পছন্দ করি, আই লাইক। তাহলে এখন প্রশ্ন আপনাদের থাকে, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং এটা জেরান্ট নাকি পার্টিসিপল? এটা জেরান্ট নাকি পার্টিসিপল? তখন আপনাকে কি মাথায় রাখতে হবে ভাই, যে আমি কি পছন্দ করি, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কি দ্বারা প্রশ্ন পাওয়া গেছে, তার মানে এটা অবশ্যই অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট তার মানে এটা কি নাউন, যেহেতু এটা নাউন এবং এটার সাথে গেটিং আইএনজি আছে তার মানে এটা কি জেরান্ট। তার মানে জেরান্ট পার্টিসিপল কিন্তু একটা পার্ট হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। এখন দেখেন সেম কোশ্চেনটা যদি এরকম বলে, স্টপ রাইটিং। স্টপ রাইটিং সবচাইতে কমন একটা শব্দ টিচারদের পরীক্ষার হলে, সময় চলে গেলে এটা বলে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। ঠিক আছে, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। এখানে অবজেক্ট কোনটা, এখানে নাউন কোনটা, এখানে জেরান কোনটা বলেন। এরিয়া লিভা অনেকক্ষণ পরে অ্যান্সার করলা। হ্যাঁ হ্যাঁ, মেয়ে যাবেন শুধু জেরান বা নাউন, শব্দগুচ্ছ থাকলে আসতো, সাব্বাস শব্দগুচ্ছ। হ্যাঁ, ডলি তো পুরো হুবু লাইন বাই লাইন একদম মনে রাখে। আচ্ছা, ইভা জেরান্ড। এখন আমি কি কোশ্চেনটা কি করছি জানো, এখানে অবজেক্ট কোনটা, এখানে এটাকে কি বলে নাউন কোনটা, এখানে জেরান্ড কোনটা। বাপ রে বাপ, অপি একদম ডিরেক্ট লিখে দিয়েছে, সাব্বাস। তাহলে স্টপ রাইটিং, কি স্টপ রাখতে বলছে, কি স্টপ রাখতে বলছে, লেখাটা। তাহলে এটা কি বলছে, যেহেতু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, এটা হয়ে যাচ্ছে আমার কি অবজেক্ট, ভার্বের পরে যেহেতু আছে অবজেক্ট, এই অবজেক্টের আরেক নাম কি নাউন। যেহেতু এটা নাউন সাথে আইএনজি আছে তাহলে কি হয়ে গেল, এটা জেরান্ড। একসাথে তিনটা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু আর ফ্রেজ আসবে না, ওই যে ডলি লিখছে ফ্রেজ আসলে শব্দগুচ্ছ লাগবে, ঠিক আছে। আশা করি সাবজেক্টের পর সাবজেক্ট নাউন হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট নাউন হিসেবে ব্যবহার, এটা আপনার পুরো ক্লিয়ার হয়ে গেছে না। তাহলে কালকে যখন জেনারেল পার্টিসিপেল পড়াবো দেখবেন আবার এই লাইনগুলি রিপিট করতেছে, কারণ এই ফরম্যাটে এগুলো আসে, বুঝতে পারছেন। রাইটিং মালাং বা সাব্বাস। তাহলে এখানে এটা তাহলে এখানে কিন্তু আমি আবার ডিভিশন দিলাম, আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচে কিন্তু আমাদের ডিভিশন হয়ে গেল, খেয়াল করছেন, এটাও হয়ে গেল। হ্যাঁ, আমি চাই না যে ব্রেন থেকে এগুলি ছুটুক আপনাদের, এই কথাগুলি আপনার অপশন দেখে কত কিছু অ্যান্সার করতে সাহায্য করবে রে ভাই। 3 নম্বর লেখেন প্রেপোজিশন হিসেবে, প্রেপোজিশন লেখেন, প্রেপোজিশন হিসেবে কাজ করে, লেখেন প্রেপোজিশন হিসেবে কাজ করে, লিখছেন। লেখেন প্রেপোজিশন হিসেবে কাজ করে, লেখেন প্রেপোজিশন হিসেবে কাজ করে। এখানে উদাহরণ লেখেন, আই অ্যাম অ্যাফ্রেড অফ স্মোকিং। ঠিক আছে, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং লেখেন সবাই, সবাই লেখেন।
লিসেন, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং। দেখেন তার মানে কি, আমি বিড়ি খেতে ভয় পাই। ঠিক আছে, তাহলে এখানে স্মোকিং এর নিচে ওরা আন্ডারলাইন করে দিবে, এটা জেরান্ট নাকি পার্টিসিপল। দেখেন আমি কিন্তু এখন নাউনে বলি নাই, ডিরেক্ট বলছি জেরান্ট নাকি পার্টিসিপল। তখন আপনাকে কি লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, হ্যাঁ, এই যে আন্ডারলাইন আগে কি আছে, অফটা কি প্রেপোজিশন। লাস্ট ক্লাস মনে আছে একটা কথা লিখে দিছিলাম, প্রেপোজিশনের পর কেয়ামতের আগ পর্যন্ত কোনো সিঙ্গেল কোনো শব্দ থাকলে সেটা নাউন হবে। ঠিক আছে, প্রেপোজিশনের পর সিঙ্গেল কোনো শব্দ থাকলে কেয়ামতের আগ পর্যন্ত সেটা নাউন হবে। তাহলে এই কারণে স্মোকিংটা হয়ে যাচ্ছে নাউন। তাহলে যেটাই নাউন, ওই নাউনের সাথে যদি আইএনজি যোগ হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, জেরান্ড। তার মানে কি, এটাই নাউন, নাউনের আরেক নাম জেরান্ড। তাহলে এই কথাগুলি মনে রাখবে। ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে, কথা কি ক্লিয়ার? তারপর লেখেন, এখন এটা যদি এভাবে লিখতাম, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং অন দ্য স্ট্রিট, ঠিক আছে, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং অন দ্য স্ট্রিট। তাহলে কি হবে, তাহলে কি দাঁড়াইলো, তাহলে কি অফের পরই তো এটা বলছি, তার মানে এটা কি আমার নাউন, এটা কি আমার নাউন। যেহেতু একসাথে অনেকগুলি শব্দ, তাহলে শুধু নাউন হবে না, নাউনের সাথে এখন কোন শব্দ অ্যাড হয়ে যাবে, ফ্রেজ। ঠিক আছে, অপশনে নাউন ফ্রেজ নেই, আছে কি জেরান্ডিয়াল ফ্রেজ বের করতে বলছে, তাহলে এটা কি আসবে, জেরান্ডিয়াল ফ্রেজ। একদম ক্লিয়ার সবাই, সবাই কি বুঝছি ভাই? তাহলে এটা তো আর মনে রাখার কিছু নেই, লাস্ট ক্লাসও বলছে এখনো বলছে, প্রেপোজিশনের পর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটার পাশে লেখেন, এটা আমি ভুলে যাব, এটার পাশে লেখেন এ ডট আই, এটার পাশে লেখেন এ ডট আই, আজীবন ইম্পর্টেন্ট। লেখেন এটার পাশে লেখেন এ ডট আই, আজীবন ইম্পর্টেন্ট। প্রেপোজিশনের পর সবসময় জেরান্ট হয়, প্রেপোজিশনের পর সবসময় নাউন হয়, প্রেপোজিশনের পর সবসময় নাউন ফ্রেজ হয়, প্রেপোজিশনের পর সবসময় জেরান্ডিয়াল ফ্রেজ হয়। বুঝছি? তাহলে খালি বেসিক ইনফরমেশন মনে রাখবেন, প্রেপোজিশনের পর নাউন বসে, সাবজেক্টের পর যেটাই সাবজেক্ট ওটাই নাউন, যেটাই অবজেক্ট ওটাই নাউন, যেটাই প্রেপোজিশন ওটাই কি পরপরে নাউন বসে। ক্লিয়ার? বিকজ অফ প্রিপোজিশন আর কোনো জিনিস চলমান না থাকলে আইএনজি থাকলে জেরান্ড। ওকে, ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপর লেখেন 4 নাম্বার অ্যাপোজিশন। লেখেন অ্যাপোজিশন। ঠিক আছে, অ্যাপোজিশন হিসেবে কাজ করে, অ্যাপোজিশন হিসেবে কাজ করে। লেখেন অ্যাপোজিশন হিসেবে কাজ করে, অ্যাপোজিশন হিসেবে কাজ করে। অ্যাপোজিশন অনেকে জানেন না, হ্যাঁ, জিনিসটা কি অ্যাপোজিশন? অ্যাপোজিশন হচ্ছে যদি বইয়ের ভাষা যায় তাহলে বলে কোনো নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া। বইয়ের ভাষায় গেলে কি বলতে হয়, কোনো নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া, যদি বইয়ের ভাষায় যায়। আর যদি আমার ভাষায় আসে তাহলে কি বলবো, অ্যাপোজিশন মানে সামনে কমা পিছনে কমা মাঝখানে যা থাকে এটাই অ্যাপোজিশন। কি বলছে, সামনে কমা পিছনে কমা মাঝখানে যা থাকে এটাই অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনের আরেক নাম হচ্ছে নাউন। ক্লিয়ার? ঠিক আছে, এটা দেখেন, এক্সাম্পল দেখেন, সাকিব আওয়ার ক্যাপ্টেন প্লেড ওয়েল। দেখেন সাকিব আমাদের ক্যাপ্টেন প্লেড ওয়েল। এখন অ্যাপোজিশন কোনটা সবাই বলেন তো ভাই, এখানে অ্যাপোজিশন কোনটা ঝটপট? ইবা মায়ের দিব, মায়ের এবার মায়ের দিব। দেখেন সাকিব আর ক্যাপ্টেন প্লেট ওয়েল, সাকিব আমাদের ক্যাপ্টেন খুব ভালো খেলে, সামনে কমা পিছনে কমা, তাহলে পুরোটাই তো আমার কি, শুধু ক্যাপ্টেন কেন বললাম, আওয়ার ক্যাপ্টেন, সাব্বাস আওয়ার ক্যাপ্টেন। তাহলে এটা কি বলা হয়, কি অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনেরই আরেক নাম হচ্ছে কি আপনার নাউন। অ্যাপোজিশনের আরেক নাম কি নাউন। বুঝতে পারছেন? আপনারা খালি এইভাবে চিনেন, এটার আরেক নাম নাউন বলা হয়। এখন এখানে দেখেন
আওয়ার ক্যাপ্টেন, দুইটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তাহলে যেহেতু দুইটা শব্দ আছে, তাহলে এটার সাথে কি হবে? শুধু নাউন হবে নাকি সাথে ফ্রেজ শব্দটা চলে আসবে? তাহলে এটাই হচ্ছে নাউন ফ্রেজ। শর্টে লিখছে টিচার। ও আচ্ছা আচ্ছা, শর্টে লিখলে কিভাবে লিখবো জানেন? ওসি এমনি লিখতেন। ওসি, আওয়ার ক্যাপ্টেন, ঠিক আছে। আচ্ছা, আমি জানি আপনি বুঝছেন, এগুলো আপনি আগে থেকেই জানেন, এই জন্য আপনার এমনি বললাম। সবাইকে ক্লিয়ার? এই অ্যাপোজিশন বুঝছি। তাহলে অ্যাপোজিশন হিসেবে নাউন কাজ করে। যখন দুইটা শব্দ থাকলে তাহলে এটা কি হয়ে যাবে? আবার নাউন ফ্রেজ। ক্লিয়ার? এখন যাব হচ্ছে নাউনের প্রকার ভেদে। এতক্ষণ খালি নাউনই চিনলাম আমরা, হ্যাঁ, 1 ঘন্টা ধরে। কতটা গুরুত্বপূর্ণ হলো এটাতে সময় আমরা দেই, হ্যাঁ। দেখা মুছে দিলাম, হ্যাঁ। লেখা এখানে লেখেন নাউন প্রধানত 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কনক্রিট নাউন, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রকার ভেদে চলে আসলাম, হ্যাঁ। এটা কনক্রিট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার 4টা। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কি কমন নাউন, আর এটা হচ্ছে কি, একবার সুন্দর মতো নোট করেন, হ্যাঁ, এভাবেই নোট করে রাখেন। এগুলো তো আপনারা পারেন, তারপরে নোট করেন ভাই। কেন বলতেছি? পরীক্ষার আগে যখন এই খাতাটা আপনারা একটা খাতা ব্যবহার করছেন না, যখন এই খাতাটা নিয়ে খাতাটা রিভিশন দিবেন বা ভবিষ্যতে দেখবেন কাউকে না কাউকে আপনি পড়াবেনই, আপনার নিজের জন্য দরকার যে সাজানোটা, তখন এগুলো দেখলে ভালো লাগবে। এই সিরিয়ালটা আমি সাজাবো, এই সিরিয়ালটা আমি মানুষের কাছে প্রেজেন্ট করবো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। লেখেন। আর আপনারা কাকে প্রেজেন্ট করবেন আমি জানি না, বাট আমি চাই যে আমার শিক্ষাটা চারদিকে ছড়ায় যাক, আমার এই লার্নিং প্রসেসটা, বুঝছেন। আর ছড়াবে কারা? আপনারাই তো ছড়াবেন। কেন ছড়াবেন? আমি থাকি বা না থাকি দুনিয়াতে, যাতে পড়াশোনা নিয়েই যেহেতু আমার কাজ, পড়াটা যাতে থেকে যায়, বুঝতে পারছেন, সবার কাছে ছড়ায় ছিটায় যায়। এর জন্য পেটের মধ্যে কিছু রাখি না, যা আছে সব মানে ইন্টারনাল জিনিসগুলোও পড়ানোর ব্যাপার, যেগুলো নিজের কাছে রাখা দরকার বোঝার জন্য, তাহলে সবাই বস পাবলিক বলে, ওটাও আমি সবাই দিয়ে দিই, বুঝতে পারছেন, যে জানেন, সমস্যা নেই। লেখেন প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, লিখছেন। তাহলে পরীক্ষা যদি আসে নাউন প্রধানত কত প্রকার, কি প্রধানত, যদি বলে প্রধানত শব্দ বলে, তাহলে সবসময় লিখবেন হচ্ছে 2 প্রকার। তাহলে কি লিখবেন? 2 প্রকার। প্রধানত মানে হচ্ছে ইংলিশে থাকবে কি মেইনলি 2 প্রকার। আর যদি বলে হাউ মেনি টাইপস অফ নাউন, হাউ মেনি টাইপস অফ নাউন, তার মানে কি কয়টা নাউন আছে, তখন আপনারা বলবেন হচ্ছে 1 2 3 4 5, টোটাল 5টা। বুঝতে পারছেন? টোটাল 5টা, টোটাল 5টা। ইনশাল্লাহ ভাইয়া, ওকে। লেখেন। এখন আমরা হচ্ছে প্রপারে যাব। প্রপার সবচেয়ে বেশি পরীক্ষায় আসে কি জানেন? কমন এবং কালেকটিভ থেকে সবচেয়ে বেশি আসে, কমন এবং কালেকটিভ থেকে, দুইটা থেকে, হ্যাঁ, সবচেয়ে বেশি আসে। এখন ঠান্ডা মাথায় কথাগুলি শুনবেন আর লিখবেন ভাই, আর কোনো সমস্যা হলে সাথে সাথে মেসেঞ্জারে নক দেন, সরি মানে কমেন্টসের ইয়া করেন, হ্যাঁ। দেখেন প্রপার, প্রপার মানে কি কোন ব্যক্তি, লেখেন কোন ব্যক্তি, কোন কোন ব্যক্তি, দেশ, স্থান, সংস্থা, কোন ব্যক্তি, দেশ, স্থান, সংস্থা, বস্তু, সংস্থা, তারপর হচ্ছে কি বিষয়, হ্যাঁ, সংস্থা, বিষয়, তারপর হচ্ছে নদী, হ্যাঁ, সাগর, মহাসাগর, সাগর, মহাসাগর, পত্রিকা, পত্রিকা ইত্যাদির নির্দিষ্ট, ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায়, তাকে
প্রপার নাউন বলে, তাকে প্রপার নাউন বলে। নাউন ছাড়া কিন্তু কোশ্চেন হয় না, হ্যাঁ আজ পর্যন্ত কোনো কোশ্চেন এটা ছাড়া হয় নাই এবং হবেও না। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো থেকে কোশ্চেন আসবে, যে কোনো চাকরি পরীক্ষায় আসবে। হ্যাঁ, কোনো ব্যক্তির, দেশ, স্থান, সংস্থা। ও একটা মজার ব্যাপার শুনবেন আপনাদের চাকরি পরীক্ষার্থী, আরে গ্রামার কোর্স করাবো, স্ট্যাটাস দিচ্ছি, যাদের ইচ্ছা আমাকে চিনেন বা 10 জনের কাছ থেকে শুনে আমার নাম শুনছেন তারা আসবেন। এটাই স্বাভাবিক না ভাই? একদমই তো স্বাভাবিক ব্যাপারটা। গ্রামারে কোশ্চেন করে স্যার প্রাইমারি গ্রামার না বিসিএস এর গ্রামার। ভাই আমার মাথাই নষ্ট হয়ে যায় এই কথাটা শুনলে। আমি যখন প্রাইমারির স্টুডেন্ট পড়াই তারপর তো আমি এডি পড়াবো, হ্যাঁ বিসিএস পড়ালে তো এডি পড়াবো। তো প্রাইমারি বিসিএস এর মধ্যে গ্রামারে পার্থক্য কি? গ্রামার বেটা তুই নিজের জন্য জানলে তো তোরই লাভ। যত ডিটেলস জানবি, যত সুন্দর মতো, তত ক্লিয়ার হবি, তুই তোর মতো করে অ্যাপ্লাই করতে পারবি। নিজেও তো ভবিষ্যতে চাকরি বাকরি ছাড়াও তো জীবনে কি লেহালেই করবে না। মানে কোশ্চেন করে, মানে আপনাদেরই এই পরিচিত সবাই, স্যার প্রাইমারি গ্রামার, বিসিএস এর গ্রামার নাকি আপনি ব্যাংকে গ্রামার করাবেন? স্যার এনটিএসসি এর জন্য গ্রামারের আলাদা কোর্স খুলতে পারেন না? এনটিএসসি এর জন্য আলাদা গ্রামার, বুঝলেন কথা? দেখেন তাহলে প্রপার নাউন কি বলে? কোন ব্যক্তি, দেশ, স্থান, সংস্থা, বিষয়, মানে কোন ব্যক্তি বা দেশ বা স্থান বা সংস্থা, বিষয়, নদী, সাগর, মহাসাগর, পত্রিকা ইত্যাদির, এইখানে আন্ডারলাইন করবেন বা গোল্লা মার্ক দিবেন, নির্দিষ্ট শব্দটা ইয়ে করবেন, নির্দিষ্ট নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে, তাকে প্রপার নাউন বলে। লেখেন উইচ, তাহলে কি আসতেছে? কোন ব্যক্তির নাম আসতেছে, তাহলে এখানে ব্যক্তির নাম যদি আমরা লিখি, হ্যাঁ আমরা এখানে ব্যক্তির নাম কি লিখবো? ঠিক আছে, লেখেন ছোটবেলার নাম রহিম করিম। ব্যক্তির নাম যদি আসে রহিম করিম লেখেন। দেশের নাম আসবে, আপনার দেশের নাম কি? বাংলাদেশ লেখেন, আপনার দেশের নাম লেখেন বাংলাদেশ। তারপরে কোনো স্থানের নাম আসবে, পানিপথ, পানিপথের যুদ্ধ করছেন না জীবনে, হ্যাঁ 1526 সালে পানিপথের যুদ্ধ। তারপর কোনো কিছু নিজস্ব নাম যদি থাকে, কোনো বইয়ের নাম যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে? হ্যাঁ কবর, হ্যাঁ কবর, কবর কি এটা বইয়ের নাম না? ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়? কবর আসতে পারে, গীতাঞ্জলি আসতে পারে। তারপর হচ্ছে আবার কোনো মাসের নাম এখানে তো লিখি নাই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদির মধ্যে মাস পড়ে গেছে, হ্যাঁ? জানুয়ারি মাস। তারপর হচ্ছে লিখলাম দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার। চোখ দিয়ে একটু দেখে যান, রহিম, বাংলাদেশ, পানিপথ, কবর, জানুয়ারি, দ্য ডেইলি স্টার পত্রিকার নাম। তারপর হচ্ছে কি? দ্য পদ্মা, দ্য মেঘনা, তারপরে কি? দি আটলান্টিক অশান, ঠিক আছে আটলান্টিক। তাহলে এগুলি কি? যখন ইত্যাদি নির্দিষ্ট নাম বুঝাবে ভাই, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। একদম ক্লিয়ার, ঠিক আছে? এটা আমরা ছোটবেলা থেকেই শুনছেন, ক্লিয়ার। আমি আর এখানে বেশি কথা বলবো না, আমি অন্য জায়গায় চলে যাবো এখন। কমপ্লিমেন্ট হিসেবে, হ্যাঁ কমপ্লিমেন্ট হিসেবে বলছিলাম, কমপ্লিমেন্টটা আজকে আর দিচ্ছি না, হ্যাঁ কারণ কমপ্লিমেন্টের সাথে এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, তো তাই আর দিলাম না। হ্যাঁ মোট 5টা তো কমপ্লিমেন্ট, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে কাজ নেই দেখে আর দিই নাই, হ্যাঁ এটা মুছে দিলাম। লেখেন, লেখেন এখানে লেখেন এম ডট আই, ওই উদাহরণের নিচে এবার লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট এম ডট আই, ঠিক আছে? রহিম, রহিম ইজ, রহিম ইজ, রহিম ইজ ভেরি, রহিম ইজ ভেরি, রহিম ইজ ভেরি মেরিটোরিয়াস, রহিম ইজ ভেরি মেরিটোরিয়াস, ঠিক আছে? হি ইজ দ্য রহিম in our village.
বলেন কি অবস্থা বলেন। এখানে রহিম ইজ ভেরি মেরিটোরিয়াস, এখানে রহিমটা কি আর পরে রহিমটা কি, নাকি দুইটাই সেম, নাকি দুইটাই সেম বলেন, নাকি দুইটাই সেম বলেন। ঝটপট 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 উত্তর দেন, ছোট ছোট জিনিস। কোশ্চেন কি বোঝা গেছে? বলছি দুই রহিম এখানকার কি অর্থে ব্যবহার করা হয়েছে বা কোনটা কি, দুইটাই সেম, হ্যাঁ আলাদা নাকি সেম? আচ্ছা দেখেন, আচ্ছা মুস্কুরি কি অবস্থা বলেন। লামিয়া খালি সেম লিখছো, হ্যাঁ আলাদা, ডলি হচ্ছে আলাদা, ওকে। এখন খেয়াল করো, একজন সেম একজন আলাদা, দুইটা দুই অ্যান্সার পেয়ে গেছে, হ্যাঁ? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অবজেক্ট। আশা, হ্যাঁ আশা একটু দেখো, এটা নাউন একটা অবজেক্ট এরকম কিছু না। রহিম ইজ ভেরি মেরিটোরিয়াস, রহিম হচ্ছে কি খুবই মেধাবী। তাহলে এখানে কি রহিম যে নামটা আছে এটা ফিক্সড করে বলে দিছে, এটা কি করছে ফিক্সড করছে যে রহিম হচ্ছে মেধাবী। ফিক্সড মানে প্রপার নাউন, প্রপার মানে হচ্ছে ফিক্সড। তাহলে এই রহিমটা হচ্ছে কি প্রপার নাউন, এটা কি ভাই প্রপার নাউন, এই রহিমটা হচ্ছে আমার প্রপার নাউন। এখন দেখো, হি ইজ দা রহিম ইন আওয়ার ভিলেজ, সে হচ্ছে আমাদের দেশের রহিম বা আমাদের গ্রামের রহিম, সে হচ্ছে আমাদের গ্রামের রহিম, দুইটা দুই জিনিস, ঠিক আছে। এখানে আমি বললাম, যেমন হচ্ছে এখানে কার কথা বলি, আপনাদের বলি এখানে সুভাষিসের কথা বললাম। সুভাষিস খুবই ভালো স্টুডেন্ট, এখন সুভাষিসের ছোট ভাই আস্তে আস্তে বড় হচ্ছে, আর সুভাষিস বিদেশে চলে গেছে, আর সুভাষিস হচ্ছে ওর গ্রামে খুব ভালো রেজাল্ট করছে, আর ওর ছোট ভাই কি করতেছে ওর জায়গাটা দখল করে ভালো রেজাল্ট করতেছে, তখন সবাই কি বলবে পুরা সুভাষিস, এটাই বলবে না, পুরাই সুভাষিস, ও হচ্ছে আমাদের গ্রামের আরেকটা সুভাষিস, এভাবে বলবে, বুঝতে পারছেন? এরকম হচ্ছে রহিমটা হচ্ছে আলাদা, হ্যাঁ। তাহলে হি ইজ দ্য রহিম ইন আওয়ার ভিলেজ, তাহলে এটা কি এইটা হচ্ছে সে হচ্ছে আমাদের গ্রামের রহিম, তার মানে কি যত রহিম মানে ভালো কাজ করছে সে রহিমের গুণগুলি এই রহিমের মধ্যে পাওয়া গেছে, মানে এই রহিম আগের একটা রহিম ছিল, এখন নতুন একটা হি একটা পার্সন বের হইছে, সে হচ্ছে আমাদের ওই রহিমের মতো। আর এটার আগে কি আছে দেখেন তো, দি আর্টিকেল, এটা কি আছে আর্টিকেল, এটা কি আছে আর্টিকেল, আর এটা কি আছে প্রেপোজিশন, এটা কি প্রেপোজিশন। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকবে, আর্টিকেল এবং প্রেপোজিশন আপনাদের নাউন হয়, ঠিক আছে, তাহলে এটা কোন নাউন হবে, এটা তখন হয়ে যাবে কমন নাউন, এটা তখন কি হয়ে যাবে রে ভাই কমন নাউন, কোন অবজেক্ট না, এটা কি হয়ে যাবে কমন নাউন, একদম ক্লিয়ার, এটা কি হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে, এটা কি হয়ে যায় কমন নাউন। আরো শর্টকাট আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই কথাটা বুঝছি। আর্টিকেলের পর যদি কোনো নাউন থাকে, মেইন কথা আর্টিকেলের পর প্রপার নাউন থাকবে, এটা কমন নাউন হয়ে যাবে। কি বলছি বলেন তো, আর্টিকেল, এই যে সূত্রটা মনে রাখবেন, আর্টিকেল প্লাস প্রপার নাউন, আর্টিকেল প্লাস কি প্রপার নাউন ইকুয়াল টু কমন নাউন, ইকুয়াল টু কি কমন নাউন। তাহলে আর্টিকেলের পর প্রপার নাউন দেখলে, যদি দেখবেন দা রাতুল, তার মানে কি রাতুলটা ইয়া না প্রপার না, তখন হয়ে যাবে এটা কমন, আর শুধু বলবো রাতুল তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাঁ তখন এটা হয়ে যাবে প্রপার, বুঝতে পারছেন? আর্টিকেলের পর আর্টিকেলের পর প্রপার নাউন থাকলে এটা সবসময় কি হয়ে যাবে কমন নাউন। এখন লেখেন নজরুল is the নজরুল is the Byron in our country, নজরুল হচ্ছে আমাদের দেশের বাইরন। আপনারা বলেন এই নজরুলটা কি, এই বাইরনটা কি, বলেন এই নজরুলটা কোন নাউন, এই বাইরনটা কোন নাউন?
সাব্বাস। বাকিরা প্রো কমন। ওকে ইভা, ধন্যবাদ। তাহলে এখানে দেখেন নজরুল ইজ দ্য বাইরন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই নজরুলটা হচ্ছে কি, নজরুলকে কোনো দাদু কিচ্ছু নাই, তাই না, একদম সিঙ্গেল ভাবে বসছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রপার। কারণ এখানে কি বলা হচ্ছে, নজরুল হচ্ছে আমাদের দেশে বাইরন, লর্ড বাইরনের নাম শুনছি না, গ্রিকের জাতীয় বিদ্রোহী, যাকে ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বলে। তো এরকম নজরুল হচ্ছে আমাদের বাংলাদেশের বিদ্রোহী কবি, রাইট। তাহলে এটাকে বাইরনের সাথে, লর্ড বাইরনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে ওনাকে কি বলছে, এটার আগে আবার কি কি চলে আসছে, দা চলে আসছে, মানে আর্টিকেল চলে আসছে। তাহলে বাইরন একজনের নাম, তাহলে এই আর্টিকেলের প্লাস যদি একজনের নাম, মানে এটা প্রপার নাউন হওয়া উচিত, তাহলে আর্টিকেল প্লাস প্রপার নাউন যদি থাকে তখন এটা হয়ে যাবে কি কমন নাউন, তখন এটা হয়ে যাবে কমন নাউন। দেখেন তো বুঝছি কিনা সবাই, পারা যাবে। প্রপার নাউন হচ্ছে ফিক্সড যেসব জিনিস বলবে সেগুলো প্রপার নাউন, বাট ফিক্সড কোনো কিছুর আগে যদি এরকম দাদু থাকে নামের আগে, তখন এটা কি হয়ে যাবে রে ভাই, তখন এটা হয়ে যাবে কমন নাউন। এটা ব্যতিক্রম, এর জন্য লিখে দিচ্ছি কি মারাত্মক ইম্পর্টেন্ট, এই ব্যতিক্রমগুলি খেয়াল রাখবেন। হ্যাঁ, জান্নাতুল আশা, নজরুল প্রপার, বাইরন কমন, সাব্বাস। এবার ইয়েস টিচার, তোমরা শরীর আঁকড়েগুলি একদিন সবাইকার আসা এলাকায়, বুঝছো, এদিন এসে সবাই ঘুরে যাও। আচ্ছা, এখন লেখেন কমন নাউন, লেখেন কমন নাউন, লেখেন কমন নাউন। আজকে চা খাবো না, আজকে খাবেন? আচ্ছা, আমি যদি আজকে উত্তরে যেতে ইচ্ছা করতেছে না, এদিকে পড়ানো চাপ বেশি, তো যদি যাই এরপরে আমি জানাবো না আপনাকে। হ্যাঁ, দেখেন কমন নাউন, হ্যাঁ কমন নাউন লেখেন, কমন নাউন লেখেন কোন গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, কোন গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, সাধারণ নাম লেখেন, কোন গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, কমন নাউন লেখেন। কোন গোত্র বা লিখছে। এখন দেখেন কমন নাউনের ভেজাল কম থাকে, কিন্তু সবাই ভুল করে কমন নাউনে। সুন্দর একটা জিনিস দেখাই দিচ্ছি, দেখেন খুব ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, তো এখানে দেখেন প্রপার নাউন এবং কমন নাউনের কথা বলছি, ঠিক আছে। এখানে খেয়াল করবে, আমি কোনো এক্সাম্পল দিচ্ছি না, এখন এক্সাম্পল দিব না, একটু পরে লিখবো। এখন দেখেন এখানে আমি একটা শব্দ লিখছি প্রপার, ঠিক আছে, আর এখানে আমি লিখতেছি কমন, এখানে আমি লিখতেছি কমন, তাহলে প্রপার। একটু খেয়াল করি, এখানে কার নাম দেখা যাচ্ছে, অপির নামই দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রপার, একটু খেয়াল করি, এই যে অপি হচ্ছে একটা ছেলের নাম, অপি কি একটা ছেলের নাম, খেয়াল করি। হ্যাঁ, তাহলে ফিক্সড নাম হলে কি হয়, প্রপার নাউন, এটা তো বুঝছি আমরা, তাই না। এখন খেয়াল করে, তাহলে অপি কি হইতে পারে, অপি একটা ছেলে হইতে পারে, তারপরে বয়, বুঝছি কথাটা বুঝেন, পরীক্ষা কিন্তু এগুলো ঝামেলা করবে। অপি ফিক্সড, অপি কি হইতে পারে, একটা ছেলে হইতে পারে, বয়। অপি কি হইতে পারে, একটা মানুষ হইতে পারে, ম্যান। অপি কি হইতে পারে, একটা পয়েট হইতে পারে, কবি হইতে পারে, কমন নাউন, ঠিক আছে। অপি কি হইতে পারে, একজন ডক্টর হইতে পারে। অপি কি হইতে পারে, একজন টিচার হইতে পারে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, অপি কি হইতে পারে, একটা বয়। তারপর আবার কি অপি কি হইতে পারে, একটা হাজবেন্ড হইতে পারে, ঠিক আছে। হাজবেন্ডের নাম কি অপি, ওই নামটা যখন ফিক্সড হয়ে যাবে তখন প্রপার, হাজবেন্ড হয়ে যাবে কি কমন নাউন।
ঠিক আছে, তাহলে এগুলি খেয়াল করবেন। বয় বলেন, ম্যান বলেন, পয়েট বলেন, ডক্টর বলেন, টিচার বলেন, যত যা আছে এগুলি সবই কিসের মধ্যে আসবে? সব হচ্ছে কমন নাউন। এতটুকু বুঝছি। এখন দেখেন অপির পরে এখানে কার নাম আসতেছে? তারিকুল ইসলাম। স্যার আমি এইমাত্র পরীক্ষার হল থেকে বের হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরেক ভাই আপনার মনের ইচ্ছা পূরণ হোক। এরপরে ইভার নাম দেখতে পাচ্ছি, ইভারে দেখলাম। ইভা কি হইতে পারে? একটা গার্ল হইতে পারে। ইভা কি হইতে পারে? ম্যানের জায়গায় একজন ওমেন হইতে পারে। তাহলে পোয়েট্রেস তার মানে কি? কবি, মহিলা কবি সবই হইতে পারে। ইভা কি? আপনার পোয়েটও হইতে পারে, ডক্টর হইতে পারে, ঠিক আছে, তারপরে স্টুডেন্ট হইতে পারে। এখানে তো স্টুডেন্ট লিখি নাই, তার মানে এখানে স্টুডেন্ট শব্দটাও আসবে। স্টুডেন্ট হইতে পারে, ইভা টিচার হইতে পারে, ঠিক আছে। ইভা তার হাজবেন্ড হবে না, ও কি হইতে পারে? একজন ওয়াইফ হইতে পারে। যখন তার মানে কি আপনার পরীক্ষায় আসে এরকম জটিল জটিল কিছু শব্দ আসে, তখন এগুলোকে আলাদা করে ফেলবেন। যদি বলে স্টুডেন্ট কোন নাউন, কালেকটিভ নাউন নাকি কমন নাউন? বুঝছেন ঝামেলাটা কোথায় আসবে? কালেকটিভ নাউন নাকি কমন নাউন? আপনারা ভাববেন কি স্টুডেন্ট তো অনেকগুলি স্টুডেন্ট একসাথে বুঝে, তাহলে হয়তো বা কালেকটিভ নাউন। এগুলো কিন্তু প্রচুর মাথা মধ্যে আপনাদের বাড়ি মারবে। তখন চিন্তা করবো স্টুডেন্ট, আমার নাম হচ্ছে কি, আপনি আপনার নিজের নামের সাথে তুলনা করবেন। আপনার নাম কি শারমিন, আপনার নাম কি মুস্কুরি, আপনার নাম কি তারিকুল, তোমার কিন্তু তারিকুল, আমি তারিকুল একজন ছাত্র হইতে পারি, স্টুডেন্ট হইতে পারি। তার মানে ডিরেক্ট স্টুডেন্ট থেকে আপনার নামে চলে আসতেছে। যেহেতু ডিরেক্ট স্টুডেন্ট থেকে আপনার নামে চলে আসতেছে, তার মানে প্রপার আপনি হয়ে যাবেন, তখন ওই শব্দটা হয়ে যাবে স্টুডেন্ট কি কমন নাউন। একদম ক্লিয়ার? আমি কি মানে এই জিনিসটা বুঝাতে পারছি ভাই? তো এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে ডক্টর, একটা ডক্টরের কি ভাই নাম থাকতে পারে না? হ্যাঁ, ডক্টর সেলিনা, তাহলে ওই সেলিনাটা হচ্ছে প্রপার, ডক্টরটা হচ্ছে কি কমন। ক্লিয়ার? তারপর টিচারের নাম হইতে পারে না রাতুল স্যার, তাহলে রাতুলটা হচ্ছে কি প্রপার, আর আমার প্রফেশন যেহেতু টিচার, তাহলে টিচারটা হচ্ছে কি কমন। বুঝতে পারছেন? তারপরে আশা করি কথাগুলি বুঝতে পারছেন। এরপরে দেখেন সবচাইতে সবচাইতে মানে ইম্পর্টেন্ট যে টপিকটা আসে, খেয়াল করবেন। এখানে একটা কথা লিখলাম, দা পদ্মা। এই যে দা পদ্মা, এটা কিসের নাম? এটা কিসের নাম? নদীর নাম। তাহলে এখানে একটা শব্দ ইউজ করলাম রিভার, এটা কিসের নাম? নদীর নাম। সবচাইতে বেশি পরীক্ষা আসে রিভার, এই শব্দটা কোন নাউন? সবাই কেউ চিন্তাই করে না রিভারটা হচ্ছে কমন নাউন, এই কালেকটিভে দিবে অথবা প্রপারে দিবে। তাহলে রিভার, আপনারা কিভাবে থিঙ্কিং পাওয়ারটা আপনাদের নিয়ে আসবেন? রিভার, রিভার একটা নদী, নদীর তো একটা ফিক্সড নাম হয়, যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী, অমুক নদী, তুমুক নদী, সেই নদী। যেহেতু নদীর একটা ফিক্সড নাম আছে, তাহলে এই ফিক্সড নামটা হয়ে যাবে প্রপার, প্রপারের সাথে সম্পর্ক কার? কমন। তার মানে কি কমন থেকে একটা শব্দ বের হবে, কমন থেকে একটা শব্দ, যেমন রিভার থেকে একটা শব্দ বের হলো পদ্মা বা মেঘনা বা যমুনা, গার্ল থেকে একটা শব্দ বের হলো ইভা, বয় থেকে একটা শব্দ বের হলো অপি। কথাটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন মনে হতে পারে স্যার এগুলো নর্মাল জিনিস, এত কেন বুঝাচ্ছেন? এক্সারসাইজ দিব তো কয়দিন পর থেকে, তখন দেখেন প্রশ্নের ক্যাটাগরি দেখলে আগ করে থাকবেন। বুঝতে পারছেন? এগুলি খেয়াল রেখেন। তাহলে এখানে দেখেন, এখন এখানে দেখেন, এই যে এখানে একটা শব্দ লিখলাম দি অ্যাটলান্টিক, দি অ্যাটলান্টিক, দি অ্যাটলান্টিক। এই অ্যাটলান্টিক কিসের নাম? নদীর নাম না সাগর মহাসাগরের নাম? এটা অবশ্যই একটা মহাসাগরের নাম। তার মানে কি এটাকে কি বলা হয়? অশান। এখন পরীক্ষা আসে অশান, যদি কখন আসে অশান হচ্ছে কোন নাউন? তখন অশান হচ্ছে একটা মহাসাগর, মহাসাগরের একটা ফিক্সড নাম আছে, নাম কি? অ্যাটলান্টিক হইতে পারে, প্যাসিফিক হইতে পারে। হ্যাঁ, যেটাই মহাসাগর আছে, তার মানে কি এখান থেকে একটা নামই বের হবে, একটা নাম, একটা নাম বের হলে প্রপার, আর প্রপারের সাথে সম্পর্ক কমন, তখন চলে আসবে অশানটা কি কমন নাউন। এই জিনিসগুলো অনেকেরই সমস্যা ছিল, আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদম ক্লিয়ার।
গেটে ঘ হবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে আমি একটা শব্দ লিখলাম বাংলাদেশ। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ কিসের নাম? কান্ট্রির নাম। কিসের নাম? কান্ট্রির নাম, দেশের নাম। তাহলে এই যে দেখেন পরীক্ষা আসে কান্ট্রি, কান্ট্রি কোন নাউন, কান্ট্রি কোন নাউন। তাহলে কান্ট্রি কোন নাউন, সবাই কি করবে? কান্ট্রি মানে কি? কান্ট্রি তো একটা দেশের নাম। কান্ট্রি কিন্তু দেশের নাম না রে ভাই, দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কান্ট্রি থেকে বাংলাদেশটা বাইর হইছে। তাহলে এই কান্ট্রি হচ্ছে কি, বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন, কান্ট্রিটা হচ্ছে কি আমার কমন নাউন। একদম ক্লিয়ার? দেখেন কিভাবে কিভাবে ধরে ধরে দেখাচ্ছে। আপনাদের কিন্তু ডিরেক্ট এখানে উদাহরণগুলি লিখে নেয়, বয়, ম্যান, পয়েট, ডক্টর, টিচার, হাজব্যান্ড, এবি যাবি, তারে নারে, এরা সেটা, অক্ষর চক্কর এগুলো আর দেই নাই, ঠিক আছে? এইভাবে করে কম্পেয়ার করে পড়লে আরো ভালো লাগবে। হ্যাঁ, তারপরে এখানে একটা দেখি, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে লিখলাম, বুর্জ খলিফা। বুর্জ খলিফা, এই যে বুর্জ খলিফা, এটা কিসের নাম? এটা কিসের নাম? টাওয়ারের নাম বা বিল্ডিং এর নাম, তাই না? তাহলে এখানে কি বিল্ডিং শব্দটা আসে? এটা বিল্ডিং এর নাম, দালানের নাম, বিশাল বড় তার দালানের নাম। তাহলে বুর্জ খলিফা ফিক্সড হয়ে গেল, প্রপার নাম। বিল্ডিংটা কোন বিল্ডিং? টুইন টাওয়ার। টুইন টাওয়ারটা কি? ফিক্সড। টুইন টাওয়ার একটা বিল্ডিং এর নাম, ওটা হয়ে যাচ্ছে কমন। তাহলে বিল্ডিংটা হয়ে যাচ্ছে কমন নাউন। বুঝতে পারছেন কিভাবে ঘাটায় ঘাটায় পড়াচ্ছি? খেয়াল করেন। তারপরে স্যার জীবনের প্রথম এগুলো ডিফারেন্স বুঝলাম। আচ্ছা, এখন মানে আসলে ভালো লাগবে, পড়তেই ভালো লাগবে এখন। ঠিক আছে, সবাই তো বলে দেয় কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নামকে কমন নাম বলে, তারপর উদাহরণ দিয়ে শুরু করে। আর আমরা কি করি? হ হ স্যার বুঝছি, হ হ হ হ, এটা তো কমনই যাবে। যখন আবার কালেকটিভে যায় তখন আবার মাথায় এলোমেলো হয়ে যায়। এরপরে কালেকটিভের কাহিনীগুলি দেখাবো, বুঝছেন? দেখেন, বুর্জ খলিফা হচ্ছে বিল্ডিং। এখন দেখেন, খেয়াল করেন, এখানে আমি লিখলাম ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন, এই শব্দটার সাথে সবাই তো পরিচিত না, জাতিসংঘ। তাহলে এটা কিসের নাম? জাতিসংঘ একটা অর্গানাইজেশনের নাম, তাই না? একটা সংস্থার নাম। তাই বাংলায় বলি সংস্থা, ইংলিশে কি বলছে? অর্গানাইজেশন। তাহলে এখানে আমরা লিখলাম অর্গানাইজেশন। অর্গানাইজেশন, ঠিক আছে? অর্গানাইজেশনের নাম। তাহলে এই অর্গানাইজেশনটা হচ্ছে কমন নাউন। পরীক্ষা আসে অর্গানাইজেশন যদি আসে কি নাম, তখন চিন্তা করবো অর্গানাইজেশনের তো নাম আছে ফিক্সড। WHO আছে, ইউনাইটেড নেশন আছে, এটা আছে, সেটা আছে, হাবি জাবি, তারে নারে, সবই তো আছে। যেগুলি সবই আছে এগুলি প্রপার, সব নাই, অর্গানাইজেশনটা হচ্ছে কমন। আবার দেখেন নিচে কি লেখা যাবে, বোঝা যাবে? হ্যাঁ, আবার দেখেন সেম জিনিসটা মাথায় ঢুকান, কিন্তু পরীক্ষা আসে তো এর জন্য বলছি। সেম জিনিসটা এখানে আমি এখানে লিখলাম দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। এই শোনেন, আপনাদের কিন্তু তখন এটা বলছে প্রপার নাউনের আগে যদি দা শব্দ থাকে তখন কমন হয়ে যায়, বলছে না? তা দ্য ডেইলি স্টার আবার দেখে এটা কমন বসায়েন না, কারণ পত্রিকা এগুলো তো ফিক্সড। পত্রিকার নামের আগে, নদীর নামের আগে দা বসে, এগুলো কিন্তু ফিক্সড। এগুলো কিন্তু কোনো নিয়মের সাথে পড়ে না, এগুলো তো ফিক্সড, ঠিক আছে? দ্য ডেইলি স্টার, এই দ্য ডেইলি স্টারের পাশে এখানে লিখলাম নিউজ পেপার। এটা কি একটা পত্রিকার নাম না রে ভাই? নিউজ পেপার, এটা কি একটা পত্রিকার নাম? তাহলে নিউজ পেপারটা হচ্ছে আমার কি কমন নাউন, আর ডেইলি স্টার কি নিউজ পেপারের ফিক্সড হয়ে গেল। ফিক্সডটা কোনটা? ডেইলি স্টার। তাহলে ডেইলি স্টারটা হচ্ছে আমার কি নাউন? প্রপার নাউন। একদম সবাই বুঝছি কেন এটা কনফার্ম করা। গেটে হবে কোশ্চেন একটা ভয়ানক নাম। এই যে কোশ্চেন, ইয়েস সালাম ইহা, এই যে প্রাইমারির কোশ্চেন পরীক্ষাটা দিল, এত সহজ কোশ্চেন হইলো। যত সহজ কোশ্চেন ভেজাল তত বেশি, বুঝছেন? পাস করেছে 2.59%। আমার পরিচিত এক ভাই আছে, তার 15-17টা ভুল গেছে, 15 থেকে 17টা ভুল গেছে সহজ কোশ্চেনে। সে বলতেছে আসবেই, এটা আসবেই, সমস্যা নেই। হ্যাঁ, সবারই এবারে যেরকমই যায়। তারপরে মনে মনে বলতেছিলাম যে আসলে এত সহজ না জিনিসগুলি। ডিরেক্ট বললে তো আসলে মনে কষ্টও পাবে যে স্যারও এগুলি কি কথা বলে। আর তো আর ওইভাবে বলা যায় না, পরে তো এর নামও আসে নাই। অনেকের 65, 63, 62 পায়ও নাম আসে নাই, কিচ্ছু করার নেই, বুঝছেন? কি করবে বলেন? এখন লেখেন কভার ডাউন।
লেখেন কমন নাউন যদি লেখেন স্যান্ডেল আছে স্যান্ডেল লেখেন স্টার্ট দিয়ে লেখেন কমন নাউন যদি লেখেন কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে কি হয় শুরু হয় যেমন I want to talk to Dr. Selina দেখেন I want to talk to Dr. Selina এই লাইনটা লেখেন তারপর বুঝেন কিনা দেখেন দেখেন আশা করি সবার লেখা শেষ কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে কোশ্চেনটা কি কমন নাউন যদি এই যে কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় এটা কেন লিখলাম রে ভাইয়া আপনারা চিন্তা করতে স্যার এই সহজ জিনিসটা লেখায় দিলেন এটা আসে কারেকশনে কি আসে কারেকশনে পরীক্ষা কি আসে I want to talk to Dr. Selina কারেকশন বুঝতে পারছেন আবার I want to talk to Dr. Selina প্রত্যেকটা র্যাস কি থাকবে ক্যাপিটাল থাকবে আবার এইদিকে ডক্টরের এইভাবে থাকবে বা ডিটা ক্যাপিটাল থাকবে ডিটা স্মল লেটার থাকবে আপনি বুঝবেনই না যে এখানে ভুলটা কোথায় এখন ধরাই দিছে এখন বুঝবেন এখন ব্রেনটা কাজ করবে যে আসলে এক লেখা হইলে কি খেয়াল করতে হবে যখন দেখবেন কি প্রপার নাউন কমন নাউন পাশাপাশি বসছে এবং কমন নাউনটা প্রপার নাউনের আগে বসছে তার মানে দুইটাই কি হবে ক্যাপিটাল লেটার হবে এই সবাই বুঝছি তাহলে ডক্টরটাও ক্যাপিটাল লেটার সেলিনাটাও ক্যাপিটাল লেটার সবাই কি বুঝতে পারছে একদম ক্লিয়ার এরপরে লেখেন আবার স্টার্ট দিয়ে লেখা এগুলো খুব ইম্পর্টেন্ট আলাদা আলাদা হ্যাঁ কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না মাথায় রাখবেন এটা হ্যাঁ কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না কমন নাউন কখনো একা বসতে পারবে না ঠিক আছে হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে অথবা নিজে কমন নাউনটি প্লুরাল হয়ে যাবে ঠিক আছে অথবা কি কমন নাউনটি প্লুরাল হয়ে যাবে কথাটা বুঝছেন কমন নাউন কখনো একা বসে না হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে যে একটু আগে করালাম না দা রহিম দা বাইরন তার মানে কি কমন নাউন এটা কখন কেন কমন নাউন হলো এটার আগে কি আছে আর্টিকেল বা ডিটারমিনার এগুলো আছে হ্যাঁ যদি আর্টিকেল ডিটারমিনার না থাকে তাহলে সেই কমন নাউনটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে তারপরে সে সিঙ্গেল বসবে নয়কারে না বুঝছেন হয় ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে আর যদি না থাকে তাহলে কমন নাউনটা কি হয়ে যাবে প্লুরাল কমন নাউন কিন্তু সবসময় অ্যাজ বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায় বেসিকটা মনে রাখবেন ডলি আপনি তো মোটামুটি সবই লেখেন এটাও লেখা রাখেন হ্যাঁ কমন নাউনের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায়
বা কমন নাউন প্লুরাল করা যায়, ঠিক আছে? যেমন ম্যান থাকলে মেইন হয়, ওটার সাথে তো আর অ্যাজ বাই ইয়ার যোগ করা যায় না। আবার এদিকে কি পয়েট থেকে পয়েটস হয়, এখানে আবার অ্যাজ বাই ইয়ার যোগ করা যায়। তাহলে কমন নাউন সবসময় কি প্লুরাল করা যায়, ঠিক আছে? এখন লেখেন, এটার এক্সাম্পল লেখেন। আই নো দ্য বয়, আই নো দ্য বয়। দেখেন তো বুঝেন কি না? 2 নম্বর লেখেন, আই লাইক দ্য টিচার, I like the teacher. I like the teacher. I appreciate the poet. I appreciate the poet. ঠিক আছে? I appreciate the poet. দেখেন তো এই যে এখানে প্রত্যেকটা যে বয় হচ্ছে কমন নাউন, টিচার একটা কমন নাউন, পয়েট একটা কমন নাউন, এগুলি কখনো সিঙ্গেল বসছে কিনা? পরীক্ষা নিচে আসে আই নো বয়, কি হবে? আই নো বয়, এগুলি হবে না। হয় আই নো দ্য বয় এরকম দি থাকবে, অথবা কি আই নো বয়েস, তখন কি নিজে প্লুরাল হয়ে এইভাবে বসবে, ঠিক আছে? হয় আর্টিকেল দিয়ে বসবে, নইলে প্লুরাল হলে এইভাবে বসবে, ঠিক আছে? আই নো দ্য টিচার বা আই লাইক দ্য টিচার বা আই লাইক টিচার্স, আই লাইক দ্য টিচার অথবা আই লাইক টিচার্স, এইভাবে আসবে। আই অ্যাপ্রিসিয়েট দ্য পয়েট অথবা আই অ্যাপ্রিসিয়েট অর পয়েটস, কি পয়েটস। একদম কি কথাগুলি বোঝা গেছে কি গেছে এটা কনফার্ম করেন, ঠিক আছে? এখন পরীক্ষা কিভাবে আসবে দেখেন, এটা লেখা শেষ হলো জানেন না? এখন পরীক্ষা কিভাবে আসবে দেখেন। নিচে কোনটি কারেক্ট? অপশন এ, poet is always appreciate বা এটা না লিখে, এটা তো লিখছে অলওয়েজ প্রেজড, লেখেন অ্যাপ্রিসিয়েটেড না লিখে প্রেজড লেখেন। দ্য পয়েট ইজ অলওয়েজ প্রেজড। দেখেন তো দুটোর মধ্যে হয়েছে কোনটা? জি, এই দুইটার মধ্যে কোনটা সঠিক বলেন? দুইটার মধ্যে কোনটা সঠিক? 2 নম্বরটা। 2 নম্বরটা সঠিক। দুইটার মধ্যে সঠিক কোনটা? সাব্বাস, 2 নম্বর। তাই হ্যাঁ। এগুলো জানা আছে? সাব্বাস। দেখেন, poet is always praised, poet is always praised, তাহলে poetটা কি আবার কমন নাউন, কমন নাউন কখনো সিঙ্গেল বসতে পারে না। যদি বলো যে poets are always praised তাহলে ঠিক ছিল, যেহেতু এটা বসতে পারে না তার মানে কি poet-এর আগে একটা আর্টিকেল বা as by as বসার কথা, এটা নাই, তাহলে 2 নাম্বারটা অ্যানসার নাম্বার 2। অ্যানসার কি নাম্বার 2? অ্যানসার হচ্ছে কোনটা? নাম্বার 2। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এখন আসেন কালেকটিভ নাউন। বাবা তুমি নতুন বেশ পড়ে এসেছো, এর কারণে কি তুমি রাতো স্টাডি কেয়ার লিখতেছো? এটা তোমাকে চিনতেছি না। লেখেন কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন লেখেন। একটি না বুঝিয়ে অনেকের সমষ্টিকে বোঝায়। হ্যাঁ, লেখেন একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বোঝায়। দেখেন, অনেকের সমষ্টি বোঝায়। একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বোঝায়। দেখেন, এই যে এখানে কিন্তু আপনারা ঝামেলা করবেন, ঝামেলা কইরেন না।
ঠিক আছে? একটি না বুঝে কি করে অনেকে সমষ্টি বুঝায়। এখন দেখেন, এটা খেয়াল করেন, একটা জিনিস ভালো লাগবে। হ্যাঁ, এখানে আমি লিখতেছি কালেকটিভ, আসলে ভালো লাগবে আপনাদের। দেখেন এখানে লিখতেছি কালেকটিভ, এখানে লিখতেছি কমন, এখানে লিখছি হচ্ছে আমাদের প্রপার। প্রপার, কালেকটিভ, কমন, প্রপার। তাহলে এখানে একটা শব্দ লিখলাম কালেকটিভে, ক্লাস। ক্লাস মানে কি দেখেন, ব্রেনটা পরীক্ষার হলে আমি দুইটা উদাহরণ দিয়ে দেখা দেখালে ব্রেনটাকে কিভাবে আপনার নর্চার করবেন পরীক্ষার হলে। কালেকটিভের এখানে কি লিখলাম? ক্লাস। এটা তো আপনাদের মুখস্থ, তাই না? ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, ভালো কথা। এই ক্লাস কাদের সাথে হয়? এই ক্লাস কি ক্লাসরুম কি একা থাকে না স্টুডেন্ট মিলে থাকে? স্টুডেন্ট। অবশ্যই স্টুডেন্ট থাকবে। তাহলে এখানে কি থাকবে? এই কমনটা আসবে কি? স্টুডেন্ট। এই স্টুডেন্টটা কারা? রহিম, করিম, সলিম, টলিম এরা। তাহলে এখানে স্টুডেন্ট কারা আসবে? একটা স্টুডেন্ট নাম দিয়ে দিলাম সালমান। হ্যাঁ, ঠিক আছে? তাহলে ক্লাস, স্টুডেন্ট, তারপর কি? সালমান। বুঝতে পারছেন? কালেকটিভ, কমন আর হচ্ছে প্রপার। বুঝতে পারছেন পার্থক্যটা কিভাবে করবেন? আশা করি জিনিসটা মানে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, আমি ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে একটা শব্দ লিখলাম কমিটি। এই যে কমিটি, এই কমিটিকে গরু ছাগল নিয়ে হয় না, মানুষ নিয়ে হয়? মানুষ। অবশ্যই মানুষ। তাহলে মানুষ কি? এখানে আমরা কি লিখতে পারি? ম্যান অথবা ওম্যান, এরকম। এই ম্যানটা কে হইতে পারে? এই ম্যানটা হইতে পারে অপি। শেষ। তাহলে এই কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস হচ্ছে। ভাগটা বুঝতে পারছেন? কি বুঝাতে চাইছিলাম দেখেন, একটু আগে একটা কথা বলছিলাম, কমন নাউন থেকে ভাঙাইলে একটা জিনিস পাওয়া যাবে। কমন নাউনকে ভাঙাইলে একটা জিনিস পাওয়া যাবে। টিচারকে ভাঙ্গান, টিচারকে ভাঙ্গান, তাহলে আপনি রাতুল স্যারকে পাবেন বা অন্য স্যারকে পাবেন, টিচারের একটা নাম পাবেন। ঠিক আছে? বাট আপনি যখন কালেকটিভকে ভাঙাবেন তখন দুইটা জিনিস আপনাকে পেতে হবে। তখন দুইটা জিনিস আপনাকে পেতে হবে, দুইটা কি? একটা কমন, একটা প্রপার। যেমন ক্লাসকে ভাঙাইলে আসে স্টুডেন্ট, স্টুডেন্টকে ভাঙাইলে আসে আবার সালমান। আবার এখানে কি? কমিটিকে ভাঙালে আসে ম্যান, ম্যানকে ভাঙালে আসে আবার অপি। বুঝতে পারছেন? এরকম একটা লিস্ট লিখে দিচ্ছে, লেখা। আমি কোনো এখানে সবচেয়ে লিখতেছি না। এখানে লেখান হার্ট, এখানে লেখান হার্ট, HERD, হার্ট। এই হার্ট মানে কি? আ গ্রুপ অফ হার্বিভর। কি? আ গ্রুপ অফ হার্বিভর মানে তৃণভোজী। এটা মানে কি? তৃণভোজী। এটা মানে কি? তৃণভোজী। হ্যাঁ, যারা লতা পাতা হাবিজাবি খায় এদের তৃণভোজী মানে অ্যানিমেল। হ্যাঁ, তৃণভোজী কি? অ্যানিমেল। হ্যাঁ, মানে হার্বিভর অ্যানিমেল। বুঝতে পারছেন? এটা তৃণভোজী প্রাণী। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন ফ্লক, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ফ্লক, হার্ট, ফ্লক, এগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে। গ্রুপ অফ বার্ডস। ফ্লক মানে কি? আ গ্রুপ অফ বার্ডস, আ গ্রুপ অফ বার্ডস। তাহলে দেখেন এখানে কথা বলেন, ফ্লক মানে কি? গ্রুপ অফ বার্ডস। তাহলে ফ্লক মানে অনেকগুলি পাখির মানে সমন্বিতকে আমরা বলে ফ্লক। তাহলে এখানে ফ্লকটা হচ্ছে কালেকটিভ। ফ্লক থেকে আবার বের হয়েছে কি? বার্ড। তাহলে বার্ডটা হয়ে যাচ্ছে কি? কমন নাউন। এই বার্ডের যদি এখন নাম থাকে, দোয়েল পাখি, ময়না পাখি, তাহলে দোয়েল ময়না চলে যাচ্ছে কোথায়? প্রপারে। একদম কি ব্রেনে ঢুকছে? এখানে দেখেন এই হার্টটা কি? হার্বিভর অ্যানিমেল। তাহলে এক ধরনের কি? তৃণভোজী প্রাণী। তাহলে এই হার্টটা হচ্ছে আমার কি? কালেকটিভ নাউন। অ্যানিমেলটা আমার কি? এই অ্যানিমেলটা তাহলে আমার কি হয়ে গেল? কমন নাউন। অ্যানিমেলের যদি এখন নাম থাকে, হরিণ, যেটা তৃণভোজী প্রাণী। হ্যাঁ, তারপর হচ্ছে যেগুলি থাকে, তাহলে ওই হরিণটা হয়ে যাচ্ছে এখন কি? প্রপার নাউন। একদম ব্রেনে ঢুকছে? সবে বলেন তো একটু, ভালো মতো ঢুকছে? সব কিছু একদম কথাবার্তা সব ক্লিয়ার? বুঝতে পারছেন কোথা থেকে কিভাবে বলতেছি? তাহলে হার্ট থেকে অ্যানিমেল, এটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। অ্যানিমেলটা হচ্ছে আমার কমন নাউন। অ্যানিমেলের যে নামটা থাকবে সেটা হয়ে যাবে আমার প্রপার নাউন। এরকম হচ্ছে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক থেকে আসছে বার্ডস, বার্ডস হচ্ছে কমন। এই বার্ডসের যদি নাম থাকে এখন দোয়েল ময়না, এটা চড়ুই মড়ুই, এগুলি হয়ে যাবে প্রপার।
একদম ক্লিয়ার, বেস্ট, ওকে। তাহলে এখান থেকে চলে আসলো। তাহলে এখানে দেখেন সোয়ার্ম, আর এটা কালেকটিভ নাউন দিলাম সোয়ার্ম। এই সোয়ার্ম জিনিসটা কি? আ গ্রুপ অফ ক্যানিন ইনসেক্টস, আ গ্রুপ অফ ক্যানিন ইনসেক্টস, ঠিক আছে? তাহলে সোয়ার্ম গ্রুপ অফ ক্যানিন, ক্যানিন মানে হচ্ছে ওই আপনার ইতর প্রাণী যেগুলিকে বলা হয় ইতর, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই সোয়ার্মটা হচ্ছে কালেক্টিভ, সোয়ার্মের নাম হচ্ছে ইনসেক্ট, ইনসেক্টটা হচ্ছে কি কমন, এটা তারপর যখন ফিক্সড নাম থাকবে এটা হয়ে যাবে প্রপার। চিন্তা করছেন কিভাবে ব্যাচ খায়, ঠিক আছে? তাহলে ক্যানিনটা হচ্ছে ইতর সম প্রাণী বা কুকুর সম প্রাণী, ইতর অথবা কুকুর, হ্যাঁ কুকুর সম যে প্রাণীগুলি আছে সেগুলি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে শোল মানে হচ্ছে গ্রুপ অফ ফিশ, শোল, ঠিক আছে? মাছের একসাথে গোষ্ঠীকে, তার মানে কি শোলটা হচ্ছে কালেকটিভ, শোল হচ্ছে মাছের সমষ্টি, তাহলে শুধু ফিশটা হচ্ছে কি কমন। এই মাছের নাম আছে না রুই, এই মাছের নাম আছে না কাতলা, ইলিশ, তাহলে এগুলো হয়ে যাবে প্রপার। দেখছেন কখন এইভাবে মিল করে পড়ছেন, খালি মুখস্থ করছেন? হ্যাঁ ক্লাস কমিটি কালেকটিভ না, হার্ট ফ্লক সোয়াম এইভাবে করে পড়ছেন। হ্যাঁ এগুলো পড়া বলে না, ফাইজলামি বলে এগুলি, কি বলে? ফাইজলামি। তারপর লেখেন ক্রাউড, একটু ঠান্ডা মাথায় বুঝে, ক্রাউড, ঠিক আছে? তাহলে গ্রুপ অফ পিপল, ক্রাউড কি? গ্রুপ অফ পিপল। তাহলে দেখেন ক্রাউড কখন হয়? যখন মানুষের ভিড়টা হয়। তাহলে পিপলটা হচ্ছে তাহলে কমন নাউন, ক্রাউডটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? তাহলে এই নির্দিষ্ট যে নামগুলি আসবে, যে নির্দিষ্ট যে জিনিসগুলো আসবে, যে ওদের এই 5 জনের কারণে ক্রাউড হয়ে গেছে, তাহলে 5 জনের নাম হচ্ছে প্রপার নাউন। একদম ক্লিয়ার, দেখছেন? তারপর লেখেন স্যার ক্যাটেলটা বলেন, কেন ক্যাটেল বলবো? ক্যাটেল বললে টাকা লাগবে, বুঝছে? লেখেন স্টাফ, ক্যাটেলটা বললে কি লাগবে? টাকা লাগবে, ঠিক আছে? আমাকে চা খাওয়াইতে হবে। লেখেন আ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক ইন দ্য সেম প্লেস। আর স্টাফ মানে কি? আ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক in a same place, a group of people who work in a same place is staff, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি করতে হবে? ঠিক আছে, স্টাফ হচ্ছে গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক ইন আ সেম প্লেস। তাহলে স্টাফ কাদেরকে বলা হয়? অনেকগুলো মানুষ বা যারা একসাথে এমপ্লয়ি, কাদেরকে বলা হয়? এমপ্লয়িদের। হ্যাঁ এইগুলোতে যখন ফিক্সড নাম থাকবে, আমি আপনি একটা এমপ্লয়ি, এই কাজের এমপ্লয়ি, ওই কাজের এমপ্লয়ি, তখন ওই ফিক্সড নামটা হয়ে যাবে প্রপার। একদম ব্রেনে ঢুকছে, কতবার রিপিট করলাম। হ্যাঁ শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কতক্ষণ ধরে কথা বলতেছে এই জায়গায় দাঁড়ায়, এখন দেখেন, তারপর যদি না বুঝেন খারাপ লাগবে। হ্যাঁ বুঝতে পারছেন সবাই? তাহলে এতটুকু এটা মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা লেখেন। তারপর হচ্ছে বোর্ড, আবার কালেকটিভ নাউনে গেলাম, বোর্ড। এগুলো কিন্তু সব কালেকটিভ নাউন, ঠিক আছে? বোর্ড, তাহলে বোর্ডটা কি? ইম্পর্টেন্ট পার্সন মিলে যেখানে প্রফেশনাল পিপলটা একসাথে বসে না, তারপরে কি? আ গ্রুপ অফ প্রফেশনাল বোর্ড, প্রফেশনাল পিপলদের গ্রুপকে কি বলা হয়? বোর্ড। বুঝতে পারছেন? এরকমই আছে কি সিরিজ, ঠিক আছে? তাহলে টাইপ অফ মুভি, সিরিজ কি? আর টাইপ অফ মুভি। হ্যাঁ তাহলে দেখেন, আমাকে মুভির বিভিন্ন সিরিজ থাকে না, ড্রামার বিভিন্ন সিরিজ থাকে না, তাহলে সিরিজটা হচ্ছে কালেকটিভ, মুভিটা হয়ে যাবে কি তাহলে কমন। এই মুভির নাম যদি থাকে অ্যানিমেল, মুভির নাম হচ্ছে ওইটা, তাহলে ওই অ্যানিমেলটা হয়ে যাচ্ছে কি আপনার প্রপার। বুঝতে পারছেন? তাহলে টাইপ অফ মুভি হইতে পারে, ড্রামা হইতে পারে, ঠিক আছে? তারপর আবার কি হইতে পারে? বুক হইতে পারে। বুকের যখন ফিক্সড নাম থাকে গালিভার্স ট্রাভেল, তখন ওটা যাবে প্রপার, ঠিক আছে? তারপর আসবে কি আপনাদের ক্যাটেল,
তারপর আসবে কি ক্যাটেল, সিরিয়ালে লিখেছে ক্যাটেল। তারপর থাকবে অডিয়েন্স, অডিয়েন্স ক্যাটেল অডিয়েন্স। তারপরে ম্যাস জুরি, ঠিক আছে, ম্যাস জুরি। সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশ, এই পুলিশ কিন্তু কালেকটিভ নাউন, সবাই কিন্তু এখানে ভুল করে। পুলিশ কি কালেকটিভ নাউন, বুঝতে পারছেন? তারপরে লেখেন আরেকটা ভুল করে গভর্নমেন্ট, এগুলি সবই কিন্তু কালেকটিভ নাউন, ঠিক আছে। গভর্নমেন্ট এগুলি সব হচ্ছে কি কালেকটিভ নাউন। লেখা শেষ হলে জানান। লেখা শেষ হলে জানান। লিখছেন? লেখা শেষ হলে জানান। এগুলি কোনো লেখা শেষ, এগুলো আমি মুছে দিলাম। এখানে স্টার দিয়ে লেখা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, নাউনের পর সবসময় ভার সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের পর সবসময় ভার সিঙ্গুলার হয়, কিন্তু কালেকটিভ নাউনের কালেকটিভ নাউন দ্বারা যদি মতের ভিন্নতা প্রকাশ করে তখন প্লুরাল হয়ে যায়। তখন প্লুরাল হয়ে যায়। লেখা শেষ করে জানা। ক্লাস শেষ হতে কতক্ষণ লাগবে? সবার কি লেখা শেষ এতটুকু? ওকে, দেখেন এটা বেসিক ইনফরমেশন, সবসময় খেয়াল রাখবেন। কালেকটিভ নাউনের পর সবসময় ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। বাট কালেকটিভ নাউন দ্বারা যখন বিভিন্ন মতামতের ভিন্নতা প্রকাশ করবে তখন ভার্ব কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি আসে, তাই এটার পাশে কি লিখবেন? f.i, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখেন f.i। এখন দেখেন আমি এখানে একটা এক্সাম্পল লিখছি। the jury is অথবা are doing its best activities। এক নাম্বার। 2 নাম্বার, the jury is অথবা are, লেখা the jury is অথবা are doing their best activities। এটা খেয়াল করো না। The jury is অথবা are doing their best activity, the jury is অথবা are doing their কি best activities। তাহলে এখানে দেখেন কি দেখে আমরা বুঝবো একটা মতামতের ভিন্নতা প্রকাশ করছে, আর কি দেখে বুঝবো আমরা মতামতের একটা অভিন্ন প্রকাশ করছে, মানে ঠিক আছে। Then the jury is doing its, এখানে একটা শব্দ আছে খেয়াল করবেন, its, its। যখন এরকম কালেকটিভ নাউনের পরে এই ইটস শব্দটা থাকে তারপরে তারা সবাই মিলে এক কাজ করে। ইটস মানে কি? এক কাজ করে। তারপরে তাদের সেম অপিনিয়ন, সেম ওয়ার্ড, সেম ডিড। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। ইটস দ্বারা সেম বোঝায়, তার মানে কি? তার জুরির সাথে এখানে কি বুঝবে? ইস মতামতে তাহলে ভিন্নতা হলো না, এক মতামত হলো। তারা এই জুরিরে একসাথে সবাই মিলে এক কাজ করতেছে তাদের। আবার পরেরটা দেখেন, দ্য জুরি ইজ অথবা ডুইং দেয়ার বেস্ট অ্যাক্টিভিটিস। তাহলে এখানে একটা শব্দ আছে কি দেখেন, দেয়ার। কি শব্দ আছে এখানে? দেয়ার। দেয়ার মানে কি?
আলাদা আলাদা, মানে এখানে জুরি ও করতেছে ওর মতো কাজ, ও করতেছে ওর মতো কাজ, এই করতেছে ওর মতো কাজ। এই দেয়ার দ্বারা সবসময় মনে রাখবেন, এই দেয়ার দ্বারা আলাদা বোঝায়। কি বোঝায়? আলাদা, ভিন্নতা বোঝায়। লেখা দেখা যায় দেয়ার দ্বারা কি বোঝায়? ভিন্নতা বোঝায়। ঠিক আছে, দেয়ার দ্বারা কি বোঝায়? ভিন্নতা, আলাদা। হ্যাঁ, তাহলে এই দেয়ার দ্বারা যখন মতামতের ভিন্নতা হয়ে গেল, এখন জুরির সাথে আর ইস বসবে না, কি বসবে? আর বসবে। এতটুকু কি বুঝছি? আর আজান দিয়ে দিচ্ছে, আমি একটু রেস্টে যাব, নামাজে যাব সবাই। এখন যেটা হচ্ছে আপনার কোন পর্যন্ত হয়ে গেছে? কালেকটিভ। তার মানে আগামীকালে তো ক্লাসটা হবে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা পড়ায় তারপরে পড়া হচ্ছে জেরান্ড পার্টিসিপল। কারণ ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে তো 15-20 মিনিট লাগবে, ঠান্ডা মাথায় যেহেতু পড়াচ্ছে। দেখেন এতটুকু পড়াচ্ছে, কত সময় নিয়ে পড়াচ্ছে। আপনাকে তাহলে বুঝতে হবে স্যার টেনে পড়ায় নাই, স্যার এটা ভালো সময় নিয়ে পড়াইছে। পরীক্ষার জন্য কতটা গুরুত্ব হইলে এটা এরকম সময় নিয়ে পড়ায়, বুঝতে পারছেন? অতএব এটা খেয়াল করবেন। হ্যাঁ, এভাবে পড়েন। সবার শেষে একটা শব্দ লিখে দিচ্ছি, হ্যাপি লার্নিং। হ্যাপি লার্নিং। ঠিক আছে, পড়াশোনা সবাই আনন্দদায়ক হোক। ক্লাস কেমন লাগলো একটু সবাই বলেন, সবাই বুঝছি কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু বলেন। What's the protein best? ও অ্যান্সার লিখাও দিছে, রামিয়া ইজ আর ডান্সার। আর্মি, আর্মির সাথে প্লুরাল করে আর্মিস যোগ করা যায়। ARMIS। আর পুলিশ, পুলিশের হয় না। পুলিশ মানে হচ্ছে প্লুরাল, দা পুলিশ, পুলিশ। হ্যাঁ, দা পুলিশ মানে পুলিশেরা। ঠিক আছে, এটার সাথে নর্মালি আরো বসে। এই পুলিশটা হচ্ছে সংঘবদ্ধ, এটা হচ্ছে আপনার কি কালেকটিভ। পুলিশ কখনো আপনার এখানে কি হয় না, আর্মি আপনার কালেকটিভ হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বেস্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। জানা তো নাই মজা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তাহলে অনেক হয়ে গেল। আপনাদেরও ধন্যবাদ ধৈর্য সহকারে এই 2টা ঘন্টা থাকার জন্য। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।